ওকে, তাহলে আজকের ক্লাস হচ্ছে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন এবং এই আর লাস্ট ক্লাস হচ্ছে এটা। আচ্ছা, আর কেউ জয়েন করছে নাকি একটু দেখে নিই। অনেকে আছে। ওকে, আচ্ছা, তাহলে আমার এখানে একটা কোম্পানি অ্যাড করা আছে। এই কোম্পানিটাতে আমি একটু ঢুকি। এখন আপনাদের এই যে নতুন কোম্পানি কিভাবে অ্যাড করবেন সেটা আপনাদের একটু দেখাই দিব। আচ্ছা, তার আগে দেখি তো আমার এক্সামের ভিডিওটা করি। ওকে, কিছু জিনিস আপনাদেরকে আগে দিয়ে দিই, তারপর ক্লাসটা শুরু করি। ইন্টারনেট কি স্লো অনেক বেশি নাকি? রমজান মাস থেকে একটু হ্রাস কমছে। হুম। রমজান মাস থেকে একটু কি হ্রাস কমছে এখানে? হ্যাঁ, ঈদের সময় তো একটু কম থাকেই। এখন আবার ঠিক হয়ে গেছে, এখন আবার প্রেশার আছে। হ্যাঁ, অনলাইনে হচ্ছে তো, যার কারণে এখানে উপস্থিতি কম। না, ইনস্টিটিউট আগে থেকেই ছিল, এরা বোধহয় মাঝখানে ওই যে আপনার ইয়ে করে নাই, কি বলে এটাকে, মার্কেটিং করে নাই। হ্যাঁ।
এখন আছে, এখনই ক্লাস, হ্যাঁ অনলাইনেও আছে অফলাইনেও আছে। হ্যাঁ এখন তো শুরু হয়েছে, আপনি এখনই দেখবেন। আপনার এমনি কল দিতে গিয়ে এখন দেখলাম, আপনি কল দিচ্ছিলাম অফলাইন অনলাইন দুটো। আচ্ছা আমার এই ভিডিওগুলোর মধ্যে আমি এটা এই মুহূর্তে দেখতেছি না। আচ্ছা এনিওয়ে আমি এটা ক্লাস শেষে আপনাদেরকে একদম প্রপারলি দেখাই দেবো দুটা। আপাতত আমরা ক্লাসে যাই। আচ্ছা আজকের ক্লাস হচ্ছে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন, হ্যাঁ মানে ব্যাংক সমন্বয় বিবরণী। এখন কুইক বুকে আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণীটা করব কি করে? জেরোতে দেখছি আমরা জেরোতে কিভাবে করা যায়, কুইক বুকেও ব্যাংক সমন্বয় বিবরণী করা যায় একটু ডিফারেন্ট ওয়েতে। তো আমরা সেটা আজকে দেখব। এইটা দেখার জন্য আমরা যেটা করব, আমরা একটাকে ব্যাংক স্টেটমেন্ট বের করি। Wells Fargo, না এটাও না, ওকে। আমরা এখানে একটা ব্যাংক স্টেটমেন্ট বের করছি। ব্যাংক স্টেটমেন্টটা এটা জুন মাসেরটাই করি, জুলাই, আচ্ছা জুলাইটাই করি। আসছে আর কেউ? আসেন আসেন। ওকে, এখন আসেন ব্যাংক রিকনসিলিয়েশনটা কি জিনিস আর আমরা এখানে কুইক বুকে কিভাবে করব, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ব্যাংক রিকনসিলিয়েশন হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আমরা আমাদের যে লেজার মেনটেন করি বা আমাদের যে রেজিস্টার মেনটেন করি, সেই লেজারে আমরা ব্যাংকের সাথে কি কি লেনদেন করছি সেটা আমরা হিসাব করে রাখি। আমাদের লেজার কোনটা? আমাদের লেজার হচ্ছে সব চার্ট অফ অ্যাকাউন্টগুলোকে আমরা আমাদের লেজার বলছি, তাই তো? এই যে চার্ট অফ অ্যাকাউন্টগুলো, এগুলো হচ্ছে আমাদের লেজার বা আমাদের রেজিস্টার, আমরা যেখানে মেনটেন করি সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। এখন এই চার্ট অফ অ্যাকাউন্টের সাথে আমরা ব্যাংকের বিভিন্ন লেনদেন করি, যেমন সেলস আসছে আমার ব্যাংকের থ্রুতে, তাহলে সেলস আমার ইনকাম, তাহলে এখানে আমার সেলসের মানে সেলসের যে রেজিস্টার বা সেলসের যে লেজার, সেখানে আমার ওটা হিট করবে। পাশাপাশি যে ব্যাংকের মাধ্যমে আসছে সেই ব্যাংকে এটা চলে যাবে। এখন আমি যেটা হিসাব করব সেটা হচ্ছে, সাপোজ আমার ওয়েলস ফার্গো ব্যাংকে আমার যে লেনদেনগুলো হয়েছে সে যে যে চার্ট অফ অ্যাকাউন্টের আন্ডারেই হোক বা আমার যে যে রেজিস্টারের আন্ডারেই হোক, সেটা আমি ম্যাচ করাবো। যদি কম থাকে ঠিক করব, বেশি থাকলে ঠিক করব, করে এভাবে সমন্বয় করব। এটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এখন
এমন হয়েছে যে আমরা ব্যাংকে তো লেনদেন করছি, ব্যাংক থেকে ট্রান্সফার করে পাঠাই দিছি, ব্যাংক থেকে পেমেন্ট করছি, কিন্তু আমাদের লেজারে তুলি নেই, রেজিস্টারে তুলি নেই, এরকম হতেই পারে। সেই জিনিসগুলো সমন্বয় করাটাও ব্যাংক সমন্বয়ের মধ্যে পড়ে। হ্যাঁ, তো আমরা মূলত আসলে ওই জিনিসটাই দেখব। এখন যদি ধরেন এখানে তো কুইকবুকে তো আমাদের চার্ট অফ অ্যাকাউন্টগুলো আছে, হ্যাঁ, মানে আমার লেজার আমার কাছে আছে। এখন ব্যাংকেরটা আমি কিভাবে পাবো এবং পাওয়ার পর সেটা কি করব? আমরা ব্যাংকেরটা নর্মালি পাবো দুইভাবে। একটা হলো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের, নির্দিষ্ট টাইম পিরিয়ড বলতে ধরেন 10 দিন হোক, 15 দিন হোক, 1 মাস হোক, এই টাইম পিরিয়ডের আমরা একটা ব্যাংক স্টেটমেন্ট নিতে পারি। অথবা প্রতি মাসে আমার যে ইমেইলে যে এখন ব্যাংক স্টেটমেন্ট আসে, ওই ব্যাংক স্টেটমেন্ট দেখে আমি আমার কুইকবুকের সাথে সমন্বয় করতে পারি। এটা হলো একটা। দ্বিতীয় হচ্ছে আমাদের ব্যাংকে আমরা কুইকবুকের সাথে কানেক্ট করে রাখতে পারি। ওকে, কানেক্ট করে রাখলে কি হবে? কানেক্ট করে রাখলে হবে যে আপনি ব্যাংকে আপনার নামে যা যা এন্ট্রি দেওয়া হবে, ব্যাংকে যে এন্ট্রিগুলো দেওয়া হবে সেগুলো অটোমেটিক্যালি আপনার কুইকবুকে শো করবে। এক্ষেত্রে ব্যাংকের পারমিশন লাগে। হ্যাঁ, তো আমরা যখন কোনো একটা ব্যাংক অ্যাড করি তখন আমরা এই জিনিসটা করতে পারি। এখন বাংলাদেশ থেকে আমাদের আসলে এই কাজ করার মানে কি বলবো পারমিশন নাই, বাট যদি করা যায় তাহলে কিভাবে করা যেত আমি সেটাও দেখাবো। তাহলে এখন আসেন, মূল বিষয়টা হচ্ছে আমার যে যতগুলো লেজার আছে, আমি যতগুলো লেজারে বা চার্ট অফ অ্যাকাউন্টে আমি হিসাব মেনটেন করি, এই চার্ট অফ অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে যে কোনো নির্দিষ্ট একটা ব্যাংক, ধরেন আমার ওয়েলস ফার্গো ব্যাংকে কি কি লেনদেন হয়েছে। সাপোজ আমি পারচেস করেছি, হ্যাঁ, আমি একটা ধরেন ল্যাপটপ পারচেস করেছি অফিসের জন্য, তাহলে এই ল্যাপটপটার পেমেন্ট দিচ্ছি আমি ধরেন ওয়েলস ফার্গো ব্যাংক থেকে। তার মানে পারচেজ আমার এখানে কি হয়েছে, এক্সপেন্স হয়েছে। পারচেজে আমার এখানে টাকা অ্যাড, এক্সপেন্স অ্যাড হবে, প্লাস আমার কি হবে, ব্যাংক থেকে টাকা কমে যাবে, তার মানে ব্যাংকের সাথে পারচেজ রিলেটেড। আবার যদি আমি কোনো কিছু সেল করি, তাহলে ধরেন আমি একটা, ধর আমার কোম্পানি থেকে আমি একটা ল্যাপটপ সেল করলাম, সেল করলে তাহলে আমার ইনকাম কোথায় আসবে, আমার সেলসের এগেনস্ট ইনকাম আসবে, তাই না? তাহলে আমার যে এখানে লেজার, সেলসের যে লেজার, সেই লেজারে হিট করবে, পাশাপাশি ওই যে ব্যাংকে টাকাটা জমা দিচ্ছে, উনি টাকাটা ব্যাংকে জমা দিচ্ছে, ওই ব্যাংকে চলে আসছে। তো এইভাবে আমি আমার প্রত্যেকটা লেজারের সাথে আমি আমার ব্যাংক ট্রানজ্যাকশনটা ম্যাচ করাবো, দেখাবো যে কোনটার সাথে কি মানে রিলেশন, মানে কোনটার সাথে কোনটা রিলেটেড। এইটা করালেই আমার ব্যাংক সমন্বয় বিবরণী মিলে যাবে। এখন আসেন আমরা বাস্তব প্রেক্ষাপটে আসি। বাস্তব প্রেক্ষাপটটা কি? বাস্তব প্রেক্ষাপটটা হচ্ছে ধরেন ক্লায়েন্টের যখন কাজ করব, ক্লায়েন্ট আমাদেরকে কি করবে, অ্যাড করতে বলতেছে এখন। আচ্ছা, অনলাইন ক্লাসের সময় আপনি যদি একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে নেন তাহলে যে অ্যাড করবে, হ্যাঁ আসলে অনলাইন ক্লাসটাই যে এই ইয়ার সময় হয়েছে বেশি, কিন্তু নর্মালি আমাদের অনলাইন ক্লাস তো একটাই থাকে, অ্যাসিস্ট্যান্ট এফোর্ড করাটা একটু মুশকিল না মানে স্টুডেন্টদের ভিতরে একজন স্টুডেন্টের ভিতরে। আচ্ছা, হ্যাঁ, সেটা করা যায়, সেটা করা যায়। ওকে, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কি, যে আমরা এখন আমাদের মানে প্র্যাকটিক্যাল লাইফে আসি। প্র্যাকটিক্যাল লাইফে আসলে কি হবে, ধরেন আপনার একটা ক্লায়েন্ট নক দিল যে ভাই আমার একটা ব্যাংক রিকনসিলিয়েশন করে দিতে হবে কুইক বুকে। ঠিক আছে, করে দিব। তাহলে এখন সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে যে আপনি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস দেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে, আর যদি লিঙ্ক না করা থাকে তাহলে ব্যাংক স্টেটমেন্ট লাগবে। অনেক ক্লায়েন্ট এত কিছু জানবে না, হ্যাঁ, সে আপনাকে জিজ্ঞেস করবে যে আমি যদি ইয়ে করতে যাই, কি বলে আমার ব্যাংক রিকনসিলিয়েশন করতে যাই তাহলে কি কি লাগবে। ফার্স্টেই লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট, অথবা বলতে হবে যে আপনার ব্যাংকটাকে কানেক্ট করা আছে কিনা। যদি কানেক্ট করা থাকে, কানেক্ট করতে হয় কিভাবে এটা আমি দেখাবো, কারণ যদিও করা যাবে না কিন্তু করতে হয় কিভাবে সেটা আমি দেখাবো। নর্মালি আমরা কাজ করব ব্যাংক স্টেটমেন্ট দিয়ে। হ্যাঁ, তো ধরেন ক্লায়েন্ট আমাকে একটা ব্যাংক স্টেটমেন্ট পাঠিয়েছে, সেটা হচ্ছে এটা। ওকে, ব্যাংকের নাম কি, ব্যাংকের নাম হচ্ছে ওয়েলস ফার্গো। হ্যাঁ, ওয়েলস ফার্গো। আচ্ছা, এখানে দেখেন ব্যাংকের কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা হলো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে,
টাইম পিরিয়ডটা দেওয়া আছে, টাইম পিরিয়ড কত, জুলাইয়ের 1, 2021 থেকে 31 জুলাই 2021 পর্যন্ত। মানে এটা কিন্তু 31 জুলাই নাও হতে পারে, ধরেন জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত হতে পারে। যে সময়টার জন্য আমরা স্টেটমেন্ট পাবো সেই সময় পর্যন্তই আমরা রিকনসাইল করবো। যে কোনো পিরিয়ড হতে পারে, 10 দিনের হতে পারে, এমনকি 5টা ট্রানজ্যাকশনেরও হতে পারে। ওকে, তো আমরা এখান থেকে একটা ছোট্ট ইনফরমেশন পাচ্ছি, সেটা কি, যে এই ব্যাংকের নাম পাচ্ছি, কারণ আমার তো ব্যাংকের নাম হইলেই হবে না, আমার এই নামে চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা তাহলে ম্যাচ করাবো কার সাথে, তাই না, সেটা আগে দেখতে হবে। আচ্ছা, তো এখন আমার অ্যাকাউন্ট নাম্বার পেলাম, টাইম পিরিয়ড পেলাম, এখন আসেন দেখি নিচে আর কি আছে। এগুলো অনেক কথাবার্তা থাকে ব্যাংকের। এখানে দেখেন অ্যাক্টিভিটি সামারি অথবা শুধু সামারি এরকম লেখা থাকতে পারে। হ্যাঁ, এই সামারিটা ইম্পর্টেন্ট কেন, এই সামারি দেখে আমরা অনেক কিছু বুঝতে পারবো। সামারিতে কি আছে দেখেন, বিগিনিং ব্যালেন্স, এটার নাম ওপেনিং ব্যালেন্সও হইতে পারে। বিগিনিং ব্যালেন্স কত, 1/7, মানে জুলাইয়ের 1 তারিখে কত ছিল, 1122.41। ওকে, এরপর বলছে ডিপোজিট বা ক্রেডিট। ডিপোজিট যেটা হয়েছে মানে মানি ইন হয়েছে, আমার এখানে টাকা ঢুকছে কত, টোটাল 2000, এইটার ডিটেল আছে নিচে। আর উইথড্রল বা ডেবিট হয়েছে কত, টাকা এখান থেকে বের হয়ে গেছে কত, 2318.88। এবং এই যে ওপেনিং ব্যালেন্স যেটা নিয়ে আমরা শুরু করছি, সেটা আমার যেটা ইনকাম যেটা এক্সপেন্স সব প্লাস মাইনাস করে আমার 31/7 মানে জুলাইয়ের 31 তারিখে আমার এন্ডিং ব্যালেন্স ছিল 803.53। এইটা আমরা এই স্টেটমেন্ট ওয়াইজ পাচ্ছি, স্টেটমেন্ট অনুযায়ী আমরা এটা পাচ্ছি। আচ্ছা, এই ইনফরমেশনটা দেখার পর আমরা নিচে চলে আসবো। দেখেন ট্রানজ্যাকশন হিস্ট্রি, এখানে কি বলছে, এখান থেকে আমাদের ট্রানজ্যাকশন কোথায় কোথায় করেছি সেটার হিস্ট্রি চলে আসছে। তাহলে প্রথম ট্রানজ্যাকশন হচ্ছে আমার জুলাইয়ের 6 তারিখ। হ্যাঁ, 6 তারিখে এখানে বলছে কার্ড পারচেজ বাই ফোন, একটা ডেসক্রিপশন দেওয়া আছে আর কি। হ্যাঁ, এটা ডেবিট হয়েছে কত, এটা মানে ডেবিট হয়েছে মানে কি, না, এইটা হচ্ছে ব্যাংক আর আমার ডেবিটের মধ্যে কিন্তু তফাৎ আছে। আমি যেটাকে ডেবিট করি ব্যাংক সেটাকে ক্রেডিট করে, আর আমি যেটাকে ক্রেডিট করি ব্যাংক সেটাকে ডেবিট করে, উল্টা করে। এর কারণ কি, এর কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা আসলো আমি কি করি, আমি ডেবিট করি। আমার অ্যাকাউন্টে ব্যাংকে টাকা ঢুকলে আমি আমার ট্রানজাকশন আমার লেজারে করি ডেবিট, ব্যাংক সেটাকে করে ক্রেডিট। আপনার অ্যাকাউন্টে টাকা আসছে, ব্যাংকের নিজের অ্যাকাউন্টে টাকা আসছে নাকি, ব্যাংকের ব্যাংকের টাকা, ব্যাংকের লাইবিলিটি বাড়ছে, ব্যাংক আপনার টাকাটা রাখছে বলে কি হয়েছে, ব্যাংকের লাইবিলিটি বাড়ছে। আপনার অ্যাকাউন্টে টাকা জমা হওয়া মানে ব্যাংকের লাইবিলিটি বাড়া, এই জন্য ব্যাংক করে ওটাকে ক্রেডিট আর আমরা করি ডেবিট। তো এটা আমরা কি পাচ্ছি, এটা ব্যাংক স্টেটমেন্ট, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা খরচ হওয়াতে আপনি করেন কি, ক্রেডিট করেন, ব্যাংক থেকে টাকা বের হয়ে গেছে, আর ব্যাংক করে এটা কি, ডেবিট করে। ওকে, তো যার কারণে আমরা এটাকে যদি এইভাবে দেখি, ডিপোজিট আর উইথড্রল এইভাবে দেখি নর্মালি। হ্যাঁ, ডিপোজিট মানে কি, আমার অ্যাকাউন্টে টাকা আসছে, যে টাকা ইন হয়েছে, তাই না, আর উইথড্রল মানে এখান থেকে টাকা বের হয়ে গেছে, এক্সপেন্স হয়েছে। ওকে, তাহলে আমরা এই যে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন হিস্ট্রি, এই ট্রানজ্যাকশন হিস্ট্রিতে গিয়ে আমরা দেখতেছি কি, এই কোনটা হলো ব্যালেন্স, টাকা কেটে যাওয়ার পর ব্যালেন্স কত হচ্ছে আর টাকা ঢোকার পর ব্যালেন্স কত হচ্ছে। হ্যাঁ, এইটা আমার আপাতত দরকার নেই, আমার দরকার হচ্ছে ডিপোজিট এবং উইথড্রল। সবসময় মনে রাখবেন মানি ইন এবং মানি আউট, কোনটা টাকা ঢুকছে এবং কোনটা টাকা বের হয়ে গেছে, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা দেখতেছি যে আমার এখানে 1000, এখানে 1000, 2000 টাকা, এই যে 2000 টাকা আমার ইন, এখানে সামারিতে তাই ছিল না, এই 2000 টাকা আমার ডিপোজিট হয়েছে। হ্যাঁ, আর উইথড্রল হয়েছে কত, 2318.88। এই যে এই টাকাটার যোগফল, এই যে উইথড্রলের এটার যোগফল হচ্ছে 2318.88। ওকে, এখন আমার ট্রানজ্যাকশন কবে শেষ হয়েছে, 30/7 শেষ হয়েছে। 30/7 লাস্ট ট্রানজ্যাকশন ছিল আমার 8 টাকা, এই 8 টাকার ট্রানজ্যাকশন দিয়ে আমার এটা এই মাসের এই টাইম পিরিয়ডের এটা শেষ হয়ে গেছে। ওকে, এখন আমাদের নিচের বাকি যে ইনফরমেশন গুলো আছে এগুলো আমাদের ব্যাংক রিকনসিলিয়েশনের জন্য দরকার নেই, এগুলো ব্যাংকের বিভিন্ন ইয়েতে দরকার হতে পারে, বাট আমাদের আর দরকার নেই। আমাদের দরকার হচ্ছে এই ইনফরমেশনটুকু, এই সামারি ইনফরমেশনটুকু, আর দরকার হচ্ছে ট্রানজেকশনগুলো। ওকে,
এখন আমরা কি ছিলাম, আমরা ছিলাম প্র্যাকটিক্যাল ক্লাসে। প্র্যাকটিক্যাল ক্লাস কোনটা, যে ক্লায়েন্ট আমাকে এটা পাঠাইছে, বলতেছে সে এটাকে রিকনসাইল করতে। এখন আমি তো ক্লায়েন্টের ইনফরমেশন সব পেয়ে গেলাম, এই যে কোন টাইম পিরিয়ডের অ্যাকাউন্ট নাম্বার কত, কোন ব্যাংক, সব পেয়ে গেলাম, সামারিতে কি আছে পেয়ে গেলাম, ট্রানজ্যাকশন ডিটেলটা পেয়ে গেলাম। এখন আমাকে দেখতে হবে যে ক্লায়েন্ট যে অ্যাকাউন্টটা আমাকে দিছে সেই নামে আদতে সে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করছে কিনা, ক্রিয়েট করছে কিনা। সিচুয়েশন কয় রকম হতে পারে, দুইটা হতে পারে। একটা হলো চার্ট অফ অ্যাকাউন্ট সে ক্রিয়েটই করে নাই, তাহলে আমি স্টেটমেন্ট ওয়াইজ আমি ক্রিয়েট করে নিব। দ্বিতীয় হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিন্তু আপনার স্টেটমেন্টের সাথে মিলে না, ভুলভাল এন্ট্রি দিয়ে আগেই ঝামেলা পাকায় রাখছে। এবং এই ধরনের অ্যাকাউন্টগুলো আপনারা পাবেন বেশি। নিজে আগে কিছুক্ষণ মাতবরি করবে, করার পর যখন দেখবে পেঁচে পড়ে গেছে আর পারে না, তখন সে অ্যাকাউন্টেন্ট। ওকে, আমরা তাহলে আসেন প্রথম সিচুয়েশনটাতে যাই, যে আপনি মানে এটা ওপেন করে দেখলেন আপনার এই নামে ওয়েলস ফার্গো নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্টই নেই। তাহলে আমরা কি করব, প্রথমে চার্ট অফ অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব কিভাবে, সেটা হচ্ছে আমরা ট্রানজ্যাকশন থেকে যাব চার্ট অফ অ্যাকাউন্টে, ট্রানজ্যাকশন থেকে যাব কোথায়, চার্ট অফ অ্যাকাউন্টে, এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পর আমরা এই পেজে আসবো। হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্টের যে টোটাল লিস্ট, এই লিস্টের এই পেজে আসবো। এখানে ডিফল্ট কিছু চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়াই থাকবে। এরপর আমরা করব কি, আমরা এই যে নিউ চার্ট অফ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। নিউ ক্লিক করলে দেখেন এখন যেহেতু সেটা কে কল দিচ্ছে, যেহেতু আমরা এখানে এখন ভার্সনের বিভিন্ন রকম ঝামেলা আছে, কেউ ইউকে ভার্সনে, কেউ অস্ট্রেলিয়ান ভার্সনে। হ্যাঁ, তো যেটাই থাক কিন্তু বেসিক ইনফরমেশন একই থাকবে। এটা হয়তো উপর নিচে না থেকে পাশাপাশি ঘরে আসতে পারে, বাট ইনফরমেশন এগুলোই থাকবে। এগুলো একটু মনে রাখবেন। প্রথমে বলছে কি, আমার অ্যাকাউন্ট নেম, পাশে দেখেন একটা স্টার মার্ক আছে, তার মানে অ্যাকাউন্ট নেমটা হচ্ছে ম্যান্ডেটরি, দিতেই হবে। এখন আমার অ্যাকাউন্ট নেম কি হবে, আমরা যেহেতু ব্যাংক রিকনসিলিয়েশন করছি এবং ঢুকে দেখলাম যে ক্লায়েন্ট চার্ট অফ অ্যাকাউন্টই ক্রিয়েট করে নেই, তাহলে আমাকে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কার নামে, ওয়েলস ফার্গো ব্যাংকের নামে। যেহেতু ওয়েলস ফার্গো ব্যাংকের আমরা এই করছি। এখন ধরেন আপনার কোম্পানির নাম কি, ডেল্টা হেলথ কেয়ার, তাহলে নর্মালি অ্যাকাউন্ট নামটা কি হওয়া উচিত, অ্যাকাউন্ট নামটা হওয়া উচিত ডেল্টা হেলথ কেয়ার লিমিটেড। মনে করেন আমরা যখন কোম্পানিতে, আমরা যখন কোনো একটা অ্যাকাউন্ট খুলি, ধরেন কি খুললাম, সান ইন্টারন্যাশনাল নামে একটা অ্যাকাউন্ট খুললাম সিটি ব্যাংকে, তাহলে আমার অ্যাকাউন্ট নাম্বার কি থাকে, সান ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট নাম্বার থাকে, অ্যাকাউন্ট নাম থাকে, অ্যাকাউন্ট নাম্বার থেকে আলাদা, তাই না? তো নর্মালি অ্যাকাউন্ট নেমটা হওয়া উচিত ডেল্টা হেলথ কেয়ার লিমিটেড। এখন আমরা পাশে, যেহেতু আমাদের এটা কি করছি, আমরা চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করছি, আমি যাতে বুঝতে পারি যে আমি এটা কোন ব্যাংকের কোন অ্যাকাউন্ট অ্যাক্সেস করছি। হ্যাঁ, তাহলে আমরা লিখব ওয়েলস ফার্গো ব্যাংক। আরে তাহলে পাশে লিখলে আমরা ওয়েলস ফার্গো। এখন দেখেন এই ওয়েলস ফার্গো ব্যাংকের আর কোনো ডিটেল আছে কিনা, ওয়েলস ফার্গো। এখন আসেন অ্যাকাউন্ট নাম্বার, আমরা যেটা করব, এই ওয়েলস ফার্গো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টা ডিজিট অবশ্যই অ্যাকাউন্টের সাথে লিখে দিব। এটা কেন করব, যদি আমাদের একই অ্যাকাউন্টে, একই ব্যাংকে দুই বা ততোধিক অ্যাকাউন্ট থাকে, তাহলে যাতে আমরা বুঝতে পারি যে আমরা কোন অ্যাকাউন্টের লেজারে এন্ট্রিটা দিচ্ছি। ওকে, এইটা আমরা দিয়ে দিব হচ্ছে এটার পেছনে। তাহলে দেখেন ডেল্টা হেলথ কেয়ার, ব্যাংকের নাম ওয়েলস ফার্গো। এখন আসেন এইটা কি হতে পারে, এটা অ্যাকাউন্ট নর্মালি দুই ধরনের হয়, একটা হলো সেভিংস অ্যাকাউন্ট, একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট, তাই না? সেভিংস এর মধ্যে আবার অনেকগুলো ভাগ টাগ থাকে, কারেন্টের মধ্যে ভাগ টাগ থাকে। তো আমরা এখানে পাশে এইভাবে লিখতে পারি, কারণ এই ব্যাংকে আমার একটা সেভিংস অ্যাকাউন্টও থাকতে পারে। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে ডেল্টা হেলথ কেয়ার ওয়েলস ফার্গো, লাস্ট 4টা ডিজিট, এবং এটা কারেন্ট না সেভিংস অ্যাকাউন্ট পাশাপাশি লিখে রাখলাম, এটা আমার বোঝার জন্য, এটা কিন্তু কোনো রুলস নয়, মানে এটা আমি করতে বলি আর কি, যাতে আপনার
কারণ একটা ব্যাংকের এন্ট্রি আরেকটা ব্যাংকে দিলে তো আপনার অ্যাকাউন্টে বিশাল ভেজাল লেগে যাবে, বুঝছেন না? আচ্ছা, এখন আসেন, বলছে এই যে অ্যাকাউন্টটা লিখলাম আমরা, একটা ব্যাংক, এটার অ্যাকাউন্ট টাইপ কি হবে? অ্যাকাউন্ট টাইপ হবে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এর কারণ কি? ব্যাংকে টাকা রাখা মানেই কিন্তু আমরা ধরে নিই যে আমার কাছে ক্যাশ টাকা আছে। চেক পাওয়া মানে আমরা ধরে নিই যে পেমেন্ট পেয়ে গেছি। ডিজনার হলে সেটা অন্য কেস। কিন্তু চেক যখন আমরা হাতে পাই তখন আমরা কি করি? আমরা কিন্তু ইনভয়েসের এগেইনস্টে পেমেন্ট দেখাই দিই যে হ্যাঁ আমরা পেমেন্ট পেয়ে গেছি, ঠিক আছে? তো অ্যাকাউন্ট টাইপ হবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আর ডিটেল টাইপ, এই যে পাশে দেখেন ডিটেল টাইপ আছে, এইটা হবে হয় ব্যাংক, যদি এখানে ব্যাংক থাকে ব্যাংক, যদি এখানে ব্যাংক না থাকে তাহলে আমরা ক্যাশ অন হ্যান্ড। যদি ব্যাংক লেখা থাকে তাহলে সরাসরি ব্যাংকে বসাই দিব, আর যদি ব্যাংক না থাকে তাহলে ক্যাশ অন হ্যান্ড। কারণ কি? কারণ হচ্ছে আমরা ব্যাংকে টাকা থাকা মানেই কিন্তু আমরা ধরে নিচ্ছি যে আমার কাছে টাকা আছে, আমার হ্যান্ড ক্যাশ আছে। ব্যাংকে টাকা থাকা মানে অ্যাকাউন্টিং ভাষা, তাই না? ওকে। তো ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এই পাশে তো ছিল, ওটা আমরা সিলেক্ট করব না। না না না, এটা এটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে ওটা কি? আসলে আসছিল। হ্যাঁ, না এটা সিলেক্ট করবো ক্যাশ অন হ্যান্ড। আর যদি ব্যাংক লেখা থাকে তাহলে ব্যাংকই সিলেক্ট করবো। অনেক ভার্সনে এটা ব্যাংক থাকে, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন, যেহেতু আমরা একবারে, আমার কোশ্চেন ছিল ইকুইভ্যালেন্ট যেটা ওই কথাটা কি এই পাশে লিখলে সমস্যা আছে? হ্যাঁ সমস্যা আছে তো। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দিয়ে তো আপনি একটা টাইপ অলরেডি করছেন। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দিলে মানে এইটা সরাসরি ক্যাশ অন হ্যান্ড বুঝায় না অনেক সময়। মানে ধরেন আপনার কাছে ক্যাশ অথবা ক্যাশের ইকুইভ্যালেন্ট কিছু একটা আছে, কিন্তু এই যে টাকাটা ক্যাশ অন হ্যান্ড কিনা অথবা ব্যাংক কিনা, ব্যাংক আর ক্যাশ অন হ্যান্ড সেম জিনিস, হ্যাঁ। তো যদি ওইটা ক্লিয়ারলি বুঝায় না, এই কারণে বলতে অনেক ভাবে বুঝতে পারে। হ্যাঁ, এই জন্য ক্যাশ অন হ্যান্ডটাই দিবেন। আর যদি ব্যাংক লেখা থাকে সরাসরি ব্যাংক দিয়ে দিবেন। আগে ব্যাংক থাকতো, এখন ব্যাংক দেয় না। ওকে, এখন আসেন, এই যে এগুলোতে আমরা কি করব? বলছে ওপেনিং ব্যালেন্স। যেহেতু আমার এখানে ওপেনিং ব্যালেন্স আগের থেকে দেওয়া নাই, মানে আমি কি অ্যাকাউন্টটা নতুন ক্রিয়েট করতেছি, তাহলে ওপেনিং ব্যালেন্স দিব আমি অ্যাজ পার স্টেটমেন্ট। আপনার বিগিনিং ব্যালেন্স কত? 1122.41, ঠিক আছে। ওপেনিং ব্যালেন্স হচ্ছে আমার 1122.41, সরি 41, হ্যাঁ। এরপর বলছে প্লিজ এন্টার এ ভ্যালিড ডেট। এই ডেটটাকে বলা হচ্ছে, হ্যাঁ না ডলার চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে তো আপনি কারেন্সি আগে ঠিক করে রাখছেন, কারেন্সি অনুযায়ী বলবো। ঠান্ডা বেশি লাগতেছে, আপনি উঠেই কোনায় বসেন। হ্যাঁ, ওখানে বাতাস সরাসরি লাগে। আচ্ছা, এখন এই যে বলছে প্লিজ এন্টার এ ভ্যালিড ডেট, এই ডেটের মানে কি? ডেট মানে হচ্ছে অ্যাজ অফ ডেট। এটা আপনাদের কিন্তু আমি ওই যে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার সময় দেখাইছিলাম। অ্যাজ অফ ডেট মানে কি? অ্যাজ অফ ডেট মানে এই যে 1122.41 টাকা ব্যালেন্স দিয়ে আপনি শুরু করছেন, এটা কোন ডেটে শুরু করছেন সেই ডেটটা দিবেন। এখন ধরেন আপনি ডেট দিলেন হচ্ছে জুলাইয়ের, করছি না, ডেট দিলেন অগাস্টের, কথার কথা। তখন এই জুলাইয়ের ট্রানজাকশন কিন্তু আপনি করতে পারবেন না। বলবো যে জুলাই তো তোমার এই অ্যাকাউন্টই ছিল না, তাহলে তুমি জুলাই এই ব্যাংক থেকে লেনদেন কেমনে দেখাবো? বুঝতে পারছেন? তো এই জন্য অনেক সময় বলবে যে সামথিং ওয়েন্ট রং, সামথিং ওয়েন্ট রং। আপনাকে বুঝতে হবে যে অ্যাজ অফ ডেট ঠিক আছে কিনা একটু দেখি। আচ্ছা, এখন আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট অনুযায়ী ডেট কবে? এই ব্যালেন্স থাকার কথা হচ্ছে জুলাইয়ের 1 তারিখ 2000 কত 21, 2021, তাই না? এখন আসেন আমরা এখানে ডেট দিই। ও নিচে শর্টটা নাই, এইভাবে যেতে হবে। 2021-এ যাব ফার্স্টে, এরপর যাব হচ্ছে জুলাইয়ে, জুলাইয়ের 1 তারিখ। দেখেন আমার স্টেটমেন্টে কিন্তু এটাই আছে, জুলাইয়ের 1 তারিখে এই ব্যালেন্স দিয়ে শুরু, হ্যাঁ। এখন আসেন এটাকে, উনি আমাকে রিকনসিলিয়েশন করতে দিল ওই ডেটে, উদাহরণ অথবা উনি ওই ব্যাংকে আরো আগে ট্রানজাকশন করছে, প্রিভিয়াস আমাকে দিচ্ছে না। আপনার প্রিভিয়াস দরকার নেই, আপনার হচ্ছে যে টাইম পিরিয়ড আছে ওই টাইম পিরিয়ডটা আপনি মিলাবেন। আমি তো ওপেনিং ডেটটা দিলাম হলো জুলাই 1 তারিখে। হ্যাঁ, না না না, এখানে ওপেনিং ডেটটা দিলেন তো আপনি সিচুয়েশন 1-এ। সিচুয়েশন 1 কোনটা? উনি করেই নেই, ওনার কোনো লেনদেনই নেই, তখন দিচ্ছেন। ওনার যদি আগের লেনদেন থাকে, ডেট ভুল থাকে, তখন কি করুন সেটা আমি দেখাচ্ছি।
ওকে, তাহলে এটাকে আমি সেভ করে দিই। আচ্ছা, এটা গেল কই, এই যে ডেল্টা হেলথ কেয়ার লিমিটেড, ওয়েলস ফার্গো ব্যাংক। হ্যাঁ, তাহলে এই যে এখানে এটা এটা আমার কোম্পানিটা হচ্ছে অস্ট্রেলিয়ান, এই জন্য এ এর পর একটা ডলার চিহ্ন আছে, অস্ট্রেলিয়ান ডলার। দেখেন এটা ডলার চিহ্ন দিতে হয় না, অটোমেটিক চলে আসছে, কারণ আমার কারেন্সি সিলেক্ট করা কি অস্ট্রেলিয়ান ডলার। তাহলে 1122.41 অলরেডি আমার ইয়াতে আছে। এখন ধরেন সিচুয়েশন টুতে আসি। সিচুয়েশন টুতে কি, যে আপনাকে স্টেটমেন্ট দিছে ঠিকই, কিন্তু উনি একটা চার্ট অফ অ্যাকাউন্টও তৈরি করছে। কি নাম ধরেন দিলাম আমি, ওয়েলস ফার্গো। এই নামে ওনার একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তাহলে এটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা হলো ক্যাশ অন হ্যান্ড। এখন আসেন, ওনার ওপেনিং ব্যালেন্স হলো 500, ডেট হলো ধরেন 2025-এর 3রা মার্চ। উনি এইভাবে করে অ্যাড করছে, করার পর দুনিয়ার ট্রানজাকশন করে এখন আর পারে না, এখন বলছে আপনাকে দিতে। আপনি এখন কি করলেন, ওপেন করে দেখলাম এই যে এইটা, এটা তো আপনি করছেন, এটা ঠিক আছে, আপনি আপনার হওয়ার দরকার এখন এটা, এটা দেখেন যে আপনি ওপেনিং ব্যালেন্স 500, আপনার এখানে ওপেনিং ব্যালেন্স দরকার কত, 1122.41। এখন এইটাকে যেটা করতে হবে আপনার, সেটা হলো এই যে অ্যাকাউন্ট হিস্ট্রি, অ্যাকাউন্ট হিস্ট্রিটা ওপেন করবেন। অ্যাকাউন্ট হিস্ট্রি ওপেন করলে এখানে দেখেন একটাই মানে ট্রানজাকশন আছে, সেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স দেওয়া হয়েছে আমরা যখন অ্যাড করছি। এইখানে আপনার বহু ট্রানজাকশন থাকতে পারে, অনেক কিছু করতে পারে। আপনি করবেন কি, সবার স্ক্রল করে সব নিচে যাবেন, নিচে যেয়ে দেখবেন ওপেনিং ব্যালেন্সের ডেট ভুল আছে, আর কি ভুল আছে, অ্যামাউন্ট ভুল আছে। এটাকে আপনাকে ডেট করতে হবে কোনটা, আগের ইয়া থাকুক অসুবিধা নেই, মানে আগের লেনদেন থাকুক সমস্যা নেই, কিন্তু আপনাকে এই ওপেনিং ব্যালেন্সের ডেট করতে হবে হচ্ছে 1 জুলাই 2021, আর ব্যালেন্স করতে হবে 1122.41 অ্যাজ পার স্টেটমেন্ট। ওকে, আমরা তখন কি করবো, এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে চেঞ্জ করা যাবে, এই যে এই ডেটটা এখন আমরা 2021 সালে দিই, 21 হচ্ছে জুলাই, না জুলাইয়ের 1 তারিখ। দেখেন 1/7/2021 হয়েছে, ডেট মিলছে আমার। এখন এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আমি চেঞ্জ করব, 1122.41। এটাকে আমি এখন সেভ করে দিই। ইয়েস, এখন দেখেন আমার ওপেনিং ব্যালেন্সের ডেট আর টাকা মিলছে। আমি যদি আবার ট্রানজ্যাকশন থেকে এখান থেকে যাই, চার্ট অফ অ্যাকাউন্টে যাই, এখন ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন কিন্তু আপনার রিকনসাইল মিলবে, কারণ ওপেনিং ব্যালেন্স আর ডেট না মিললে আপনার রিকনসাইল কোনোদিনও মিলবে না। এখন ধরেন সিচুয়েশন আর একটা, সেটা কোনটা, উনি বললো যে আমার ব্যাংক কানেক্ট করা আছে। এই কানেক্ট করা থাকলে আপনি কোন জায়গা থেকে শুরু করুন সেটা আমি দেখাবো একটু পরে, বাট কানেক্ট করাটার ব্যাপারটা একটু দেখাই। সেটা হলো এই যে চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে, এই চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে না, এখানে কানেক্ট করার কোনো ইয়া নাই। আচ্ছা, এই কানেকশনটা আমি দেখাবো, কানেকশনটা আমি বুঝছি কোথায় দেখাতে হবে, এটা যখন আমি ব্যাংক কানেক্ট করব তখন দেখাবো, এটা ওয়েট করেন। চার্ট অফ অ্যাকাউন্টে তাহলে আমরা কি, আমরা দুটো জিনিস কোনটা পাইলাম, একটা হলো পাইলাম হচ্ছে তার অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্টটা ঠিক করলাম আমরা স্টেটমেন্ট দেখে, স্টেটমেন্টের ইনফরমেশন দিয়ে। আর একটা হলো অ্যাকাউন্টের অ্যাকাউন্ট আছে কিন্তু ভুলভাল আছে, সেটাকে আমরা এডিট করব কোথায়, অ্যাকাউন্ট হিস্ট্রিতে গিয়ে। ওকে, করলাম। এখন আসেন আমরা, এটা তো গড়াতে গড়াতে 25-এর সাথে তাহলে 500 অস্ট্রেলিয়ান ডলার হিট করবে। 500 অস্ট্রেলিয়ান ডলার যদি হিট করে, তখন ওই মাসে যে ওপেনিং ব্যালেন্স আবার ঠিক করে দেবো ওই ডেট দিয়ে, বুঝছেন।
আজ পর্যন্ত 25 আসলে এই $500 একটা কাজ খেয়াল রাখবে। আচ্ছা দেখেন, এখানে দেখেন ব্যাংক ট্রানজেকশন, এই যে আপনি যদি ট্রানজেকশন থেকে এই যে ব্যাংক ট্রানজেকশনে আসেন, এই যেটাতে আমি এখন আসি, এই ব্যাংক ট্রানজেকশন মানে কোনটা? একটা হলো আপনার চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার নিজের লেজার, নিজে যেটা মেনটেন করছেন। আর ব্যাংক ট্রানজেকশন মানে হচ্ছে ব্যাংক যে ট্রানজেকশন আপনার হয়ে করছে, ব্যাংক স্টেটমেন্ট যে কারণে হয়েছে আর কি, হ্যাঁ, সেগুলো। এইখানে দেখেন, এখানে দুইটা অপশন, একটা বলছে কানেক্ট অ্যাকাউন্ট, মানে যে ব্যাংক সরাসরি কানেক্ট করা, আর একটা বলছে আপলোড ট্রানজেকশন। এই যে আমরা যে স্টেটমেন্টটা পাইছি, এই ট্রানজেকশনের এই স্টেটমেন্টের যে ট্রানজেকশন, এগুলো আপলোড করতে পারেন। এটার উদ্দেশ্য কি? একটা হলো যে আপনি তো চার্ট অফ অ্যাকাউন্টে সব অ্যাড করছেনই, এখন ব্যাংকের যে ট্রানজেকশন এটা যদি আমরা কুইকবুকে অ্যাড করি, তাহলে হবে কি, আমার লেজার আর ব্যাংক ট্রানজেকশন দুটো পাশাপাশি আমি মিলে দিতে পারবো, অথবা একটা থেকে আরেকটা ক্যাটাগরি করে ফেলতে পারবো। বুঝতে পারছেন? তো আমার যে এই যে স্টেটমেন্টটা আছে, এই যে স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টটা আমাকে আমার কুইকবুকে আপলোড করতে হবে। করলে পরে আমার কোন কোন খাতে আমি ব্যাংক থেকে ট্রানজেকশন করছি তার সাথে সাথে মিলিয়ে দিলে আমার কিন্তু সমন্বয় হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখেন এই যে কানেক্ট অ্যাকাউন্ট, এখানে এটা একটু দেখাই আপনাদের। আচ্ছা, এখানে দেখেন বলতেছে যে কানেক্ট অ্যাকাউন্ট, ওদের সাথে যে যে ব্যাংকের মানে এগ্রিমেন্ট আছে সেই ব্যাংকগুলো এখানে দেখাচ্ছে, হ্যাঁ। অথবা আপনি ধরেন অন্য কোনো একটা ব্যাংকও নিতে পারেন। তো আমি ধরেন এখান থেকে, ধরেন এই যে সিটি অস্ট্রেলিয়া, এইটাকে আমি সিলেক্ট করলাম, ধরেন আমার এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে। এখন বলছে কি ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এই ইউজার আইডি পাসওয়ার্ড কার? সিটি অস্ট্রেলিয়ান ব্যাংকের। মানে সিটি ব্যাংকে যখন, অস্ট্রেলিয়ান সিটি ব্যাংকে যখন আপনার অ্যাকাউন্ট থাকবে, তখন আপনাকে তারা একটা আপনার পোর্টালের আইডি পাসওয়ার্ড দিবে। সেই আইডি পাসওয়ার্ডটা এখানে দিলে আপনি যে কন্টিনিউ অপশন পাবেন, এবং এটা কানেক্ট করে রাখলে আপনি কোন জায়গায় কি পাবেন সেটা আমি একটু পরে দেখাবো। ওকে, তো যেহেতু আমাদের এখন ব্যাংক কানেক্ট করার অপশন এই মুহূর্তে আমাদের নাই, কারণ বাইরে তো আমাদের অ্যাকাউন্ট নাই, যার কারণে এটা নাই। এখন আমরা কি করব? এখন অনেক ক্লায়েন্ট আপনাকে মানে এই অপশনটা নাও দিতে পারে। সে বলতে পারে যে ভাই আমার অ্যাকাউন্টে ব্যাংকে যা আছে আছে, তুমি এখানে ইয়ে করো, কি বলে এটাকে, হ্যাঁ তোমার আমার স্টেটমেন্ট দেখে তুমি করো। পৃথিবীতে বেশিরভাগ স্টেটমেন্ট দেখেই হয়। ওকে, তো এখানে কি করব, তখন আমরা কি করব, আপলোড ট্রানজেকশনে যাব। এখানে বলছি কি সিলেক্ট এ ফাইল, এবং এই ফাইলগুলো কি হতে পারবে, সিএসভি, কিউএফএক্স, কিউবিকিউ, ওএফএক্স এবং টিএক্সটি। তার মানে দেখেন আপনার এখানে এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ কিছুই নেই। তার মানে আমার যে ওখানে পিডিএফটা আছে, সেই পিডিএফটাকে আমি এখানে আপলোড করতে পারবো? পারবো না। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এই পিডিএফটাকে আমার ফরম্যাট করে নিতে হবে। ওকে, এখন ফরম্যাট করতে গেলে কি করতে হবে আমাকে? আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা পিডিএফ থেকে আমাকে এক্সেলে বা সিএসভি তে আমাকে কনভার্ট করতে হবে আগে। ওকে, তাহলে আমি একটা জিনিস লিখি, সেটা হলো পিডিএফ টু সিএস সিএসভি কনভার্ট ব্যাংক স্টেটমেন্ট, এটা দিই। দেখেন এই যে প্রথম যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিব। এইটা হচ্ছে একটা খুবই কার্যকরী লিঙ্ক, আর পরেরগুলোতে আরো ম্যানুয়ালি অনেক কাজ করতে হয়, বাট এইটাতে ফ্রিতে দিনে একটাই কনভার্ট করা যায়। বুঝছেন, দিনে দুইটা দিবে না, ফ্রিতে। আর যদি সাবস্ক্রাইব করেন তখন আনলিমিটেড করতে পারবেন। ওকে, আচ্ছা এখন আসেন আমরা অন্য একটা দেখি। এটা দেখি। এখানে দেখেন চুজ ফাইল করলাম, ফাইল আছে কোথায় আমার, এই কি তো ছিল না আর কি, না এটা জন্য। আচ্ছা এটা জুনেরটা কনভার্ট হচ্ছে না, আচ্ছা জুলাইটাও করতেছি।
দেখেন যখন আপনি পিডিএফ থেকে, এগুলো কিন্তু ফ্রি, হ্যাঁ, এগুলোর জন্য আলাদা ইয়ে লাগে না। পিডিএফ থেকে যখন আপনি অনলাইনের থ্রুতে এটাকে সিএসভি করবো আমরা সবসময়, হ্যাঁ, সিএসভিটা এক্সেলের মতো জাস্ট একটু কম্প্রেসড। ওখানে কিন্তু এক্সেল নিবে না, বলে আছে সিএসভি নিবে, হ্যাঁ। তো সিএসভিতে কনভার্ট করার পর এখানে দেখেন ফুল স্টেটমেন্টটা, আচ্ছা, ফুল স্টেটমেন্টটা এভাবে হয়েছে। এটা আমি করছি জুনেরটা, হ্যাঁ, জুনেরটা করলেও হবে, নো প্রবলেম। আচ্ছা, এখন এখানে আমার দরকারটা কি, এখানে আমার দরকার শুধু ট্রানজ্যাকশনগুলো। এখন আমি যেটা করব, এই যে উপরের যে কথাবার্তাগুলো আমার পিডিএফ ফাইলে ছিল, যেগুলো এখানে চলে আসছে কনভার্ট হয়ে, সেগুলো আমি ডিলিট করে দেব। আমার দরকার শুধু কয়টা, এই ট্রানজ্যাকশন কয়টা দরকার। এখন এন্ডিং ব্যালেন্স এটা আমার দরকার নেই, আমার লাস্ট ট্রানজ্যাকশন ছিল এখানে 25 জুন, 25 জুন। ওকে, আচ্ছা, এখন যেটা আমি করি, আপনাদের তাহলে জুনেরটারে একটু ইনফরমেশনগুলো তো দেখাই দিই। হুম, আচ্ছা, জুনেরটা যদি করি আমি, অ্যাকাউন্ট নাম্বার সেম আমার এখানে, যেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স হচ্ছে 1767.65, আর এটা পরের মাসের কি ছিল ওপেনিং ব্যালেন্স, তার মানে এন্ডিং ব্যালেন্স এটা 1112.41, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটা, এই যে এই ট্রানজাকশন কটা আমি এখানে পেয়ে গেছি কোথায়, এই যে এখানে। এখন আসেন, এখানে বলছে ডেট, এখানে বলছে চেক নাম্বার, এখানে ডিপোজিট ডেসক্রিপশন, উইথড্রল, আর এখানে হচ্ছে এন্ডিং ব্যালেন্স, হ্যাঁ। এটা আমরা একটু বড় করি। এখানে দেখেন আমরা যে কুইক বুকে যেখানে আপলোড করতে গেলাম, এই যে এখানে, এই যে এখানে, এখানে দেখেন আপনাকে বলছে কি কি ফরম্যাটে মানে আপলোড করা যাবে, কিন্তু কোনো স্যাম্পল ফাইল কিন্তু এখানে দেওয়া নাই। এইভাবে আগে থাকবে, এটা পরে থাকবে, এটা এরকম কিছু দেওয়া নেই। এটা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই করতে হবে, হ্যাঁ। এই যে এটা, এখন দেখেন আমার এখানে আছে ডেট, এখানে আছে ডেসক্রিপশন, আমি এখানে ডিপোজিট তুলে দিই, এই লাইনটা আমার দরকার নেই। হুম, ডেট পাইলাম, চেক নাম্বার, এই চেক নাম্বারটা আমার দরকার নেই। ডেটের পর ডেসক্রিপশন, তারপর আসছে কি ক্রেডিট, এখানে আমি লিখি হচ্ছে ইন, হ্যাঁ, আর এখানে লিখি আউট। এই ব্যালেন্সটা আমার দরকার নেই। ওকে, না এটা একটু সহজ করে বলার জন্য। এখন আসেন, এইটাকে এখন কি আপলোড করতে পারবো? এখনো পারবো না, আরো অনেক ফরমেশন বাকি আছে। কি কি ফরমেশন দেখেন, এই যে ডেসক্রিপশন 6 তারিখের, এটা ফেব্রুয়ারি আসছে, এটা ডেট ফরম্যাট ক্লিক করতে হবে, এটা হবে জুন। আচ্ছা, এই যে দেখেন এই 6 তারিখের ইয়েটা কোথায়, এটা ডেসক্রিপশনটা এক লাইনে, না এখন জুনেরটা করতেছি, না জুন করতেছি, চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা জুন বা জুলাই যেটাই করি বিষয় একই। আচ্ছা, এখন দেখেন এই যে এইটা আছে, ডেসক্রিপশনটা আছে এক লাইনে। এক লাইনে আমরা কি করতে পারি, এইটা আমরাকে এখান থেকে কপি করে, এখান থেকে কপি করে এখানে বসাতে পারি, তাই না? এটা একটা সিস্টেম। আর এই যে ডেসক্রিপশনটা চলে আসছে দেখেন 3টা লাইনে, তাই না? তাহলে এইটা কেমনে করব, এইটা আমরা এখান থেকে একটু কপি করব, কপি করে এখানে বসাবো, পরের লাইনটা কপি করব, এখানে বসাবো, তারপর লাইনটা কপি করব, এখানে বসাবো। এটা একটা সিস্টেম হইতে পারে, কিন্তু এইটা আসলে কি সিস্টেম, আপনি যদি এরকম কপি করতে থাকেন একটা সময় ভুল হতে পারে না, ভুল নিতে ভেজাল। তো এই কারণে আমরা একটা সিস্টেম, মানে একটা ফর্মুলা ইউজ করব, সেটা ধরেন আমি এটাকে ডিলিট করে দিই,
ইকুয়াল টু দিব কনকাটিনেট, এই যে এইটা কনকাটিনেট, হ্যাঁ। এটা দেওয়ার পর দেখেন এই যে প্রথম ঘরটা সিলেক্ট করব, কমা স্পেস, দ্বিতীয় ঘরটা সিলেক্ট করব, কমা স্পেস, তৃতীয় ঘরটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিব। দিয়ে যদি ইন্টার দিই তাহলে আমার এই 3 লাইন এক লাইনে চলে আসবে। ওকে, এখন আসেন ব্যাপারটা হলো যে এইটা হচ্ছে আমার উপর থেকে এই 3 ঘরেরটা আমি একটা ফরম্যাট করছি, হ্যাঁ। এইটাকে আমি একটা কালার করি, আর দেখি এই 3 ঘর আর কোথায় কোথায় আছে। 1 2 3, এই যে এটাকে একটা কালার করি, 1 2 3, এটাকে একটা কালার করি, 1 2 3, এটাকে একটা কালার করি, 1 2 3, এটাকে একটা কালার করি, এটাও আছে কটা, 1 2 3, এটা আছে কটা, 1 2 3। ওকে, দেখেন আমি এগুলো কালার করার কারণ কি, যে 3 ঘরের যে ফর্মুলাটা এটা কোথায় ব্যবহার হবে। এখন যদি ধরেন আমি ধরে নিচ্ছি এই যে এটা 9 মনে করেন, হ্যাঁ, তাহলে এখানে ফর্মুলা অ্যাপ্লাই হবে কয়টা, 2 ঘরের, তাই না। এইটা আমি একটু ডিফারেন্ট কালার করি। আপনাদেরকে কালার করার ব্যাপারটা শুরুর দিকে একটু করতে হবে। এটা আমি কেন করতে বলি, আপনি অনেক এক্সপার্ট, সবই ঠিক আছে, কিন্তু ভুল কখন হবে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, বুঝছেন। তো আমরা এখানে দেখেন 3 ঘরেরটা এখানে, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এইটাকে যদি আমি কপি করি, কপি করে 3 ঘর কোথায় কোথায় আছে আমার, এই যে এখানে আছে, এটা যদি পেস্ট করি, শুধু পেস্ট করলেই হয়ে যাবে। এই যে 3 ঘর কোথায় আছে, এটা পেস্ট করলেই হয়ে যাবে। 3 ঘর কোথায় আছে, এটা পেস্ট করলেই হয়ে যাবে। এই 3 ঘর কোথায় আছে, এটা পেস্ট করলেই হয়ে যাবে। এটা জাস্ট পেস্ট করলেই এই লেখাগুলো এখানে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে। এখন এটা তো 2 ঘরেরটা, তাই না। এটার ক্ষেত্রে কি করব, এটার ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র বানাই, কনকাটিনেট দিয়ে যে প্রথম ঘর কমা স্পেস, দ্বিতীয় ঘর ব্র্যাকেট ক্লোজ, এটা যদি আমি দেই তাহলে এখানে চলে আসবে। তাহলে আমাদের এটা 4 ঘর হতে পারে, 5 ঘর হতে পারে। তাহলে যেখানে যেখানে যেটা যেটা অ্যাপ্লিকেবল আমরা সেখানে সেখানে সেটা দিয়ে এটা নিয়ে চলে আসবো। ওকে, এখন আসেন যেগুলো সিঙ্গেল আছে, সিঙ্গেলগুলো কি করব, সিঙ্গেলগুলো যে ইকুয়াল টু দিয়ে এটা সিলেক্ট করে এন্টার দিলেই চলে আসবে। এখন আমি যদি এটাকে কপি করি, কপি করলে এই যে দেখেন এটাকে জাস্ট পেস্ট করে দেবো, পাশাপাশি পেস্ট করে দেবো, পেস্ট করে দেবো, বাস চলে আসলো সব। এখন একটা জিনিস দেখেন, এই ঘরটা যদি আমি সিলেক্ট করি এখানে কি দেখায়, একটা সূত্র দেখায়, তাই না। এই ঘরটা সিলেক্ট করে একটা সূত্র দেখায়, এই সূত্র থাকলে তো নিবে না, কারণ এটা অন্য এক জায়গায় লিঙ্ক করা, মানে পাশেটার সাথে লিঙ্ক করা। যার কারণে আমরা কি করব, আমরা এই পুরাটা কপি করব, কপি করে আবার এখানেই পেস্ট করব। কিভাবে, পেস্ট স্পেশালে গিয়ে এই যে ভ্যালু, হ্যাঁ। এখন নতুন উইন্ডোজের, আমার এটা তো ম্যাক, উইন্ডোজের নতুন ভার্সনগুলোতে কি হয়, হ্যাঁ আচ্ছা সিএসভি তে পাশে লেখা আছে, এটা আমি দিব হচ্ছে ডেস্কটপে। ওকে, আচ্ছা এখন দেখেন আমি কি যেন বলতেছিলাম, যে উইন্ডোজের নতুন ভার্সনে আপনি যখন এই রাইট বাটনটা ক্লিক করবেন, এই নিচে অলরেডি কয়েকটা অপশন চলে আসে পেস্টের, তাই না। একটা অপশনের মধ্যে দেখবেন 1 2 3 লেখা আছে নিচে, ওইটাতে ওইটাই ভ্যালু, ওইটাতে ক্লিক করলে এই পুরো কাজটা অটোমেটিক্যালি হয়ে যাবে, ভ্যালু পেস্ট হয়ে যাবে, হ্যাঁ। এখন দেখেন এটা যদি আমি সিলেক্ট করি, এখন কিন্তু পুরোটাই দেখাচ্ছে, তাই না, সূত্র কিন্তু আর দেখায় না। এই যে দেখেন, এই যে দেখেন উপরে দেখেন সূত্র আর দেখেন। তার মানে এইটা আমার ডান। এখন এই যে ঘরটা আছে এটাকে আমি এখন ডিলিট করে দেবো, এটা আমার আর প্রয়োজন নেই। উপরে ডেসক্রিপশনটার লেখাটা চলে গেছে। ওকে, এখন যেটা বিষয় আছে সেটা হলো এই যে মাঝখানের ফাঁকা ঘরগুলো আছে, এগুলোকে ডিলিট করতে হবে, এগুলো রাখা যাবে না। এখন আমি কি করতে পারি, আমি যে এইভাবে ডিলিট করে দিতে পারি একটা একটা করে। এখন এখানে তো আপনার অল্প করে ট্রানজাকশন, আপনার যদি 300 ট্রানজাকশন হয়, হতে পারে না এরকম, তখন এইভাবে ডিলিট করতে করতে দেখা গেল একটা ট্রানজাকশনে ডিলিট করে দিচ্ছেন, তখন কি হবে। এই জন্য আমরা একটু শর্টকাট করব। অনেকেরই এর থেকে ভালো বুদ্ধি জানা থাকতে পারে, আরো ভালো ভালো বুদ্ধি আছে জানা থাকতে পারে, বাট আমি যতটুকু জানি একটু আমি আপনাদের শিখাচ্ছি। সেটা কিরকম, আমি এই ঘরটা সিলেক্ট করে আমি যাব ফিল্টারে, এই যে ফিল্টার বসাবো এখানে একটা, এখানে দেখেন একটা ফিল্টার বসে গেছে।
এই ফিল্টারে ক্লিক করে আমি সিলেক্ট অল তুলে দিব, দিয়ে শুধু ব্ল্যাঙ্ক গুলো সিলেক্ট করবো। এখন দেখেন যতগুলো মাঝখানে ফাঁকা ঘর ছিল সেগুলো শুধু শো করতেছে। আমি কি করব, এই যে এই হেডলাইনটা রেখে বাকি যেগুলো আছে এগুলো সব আমি ডিলিট করে দেবো। শেষ। এখন আমি এই ফিল্টারে গিয়ে আবার সিলেক্ট অল দিয়ে দিব। এখন দেখেন মাঝখানের ফাঁকা ঘরগুলো সব চলে গেছে, শুধু ডেসক্রিপশনের ঘরটা আছে। ওকে, এখন আরেকটা জিনিস ঠিক করতে হবে কি, ডেট। দেখেন এখানে আমাদের 6 ফেব্রুয়ারি চলে আসছে, মানে ও 6টাকে ধরছে মাস, আর ফেব্রুয়ারি মানে 2টাকে ধরছে হচ্ছে ও ফেব্রুয়ারি, মানে এরকম তো। এইগুলোকে সবগুলোকে ডেট ফরম্যাট চেঞ্জ করতে হবে। আমরা যাব হচ্ছে ফরম্যাট সেলসে, গিয়ে এখানে সিলেক্ট করব ডেট। ডেট এখানে সিলেক্ট করব হচ্ছে 14/3, মাসটা পরে দিয়ে এইভাবে সিলেক্ট করি। না, তাও হয়নি। আমার এই ম্যাকবুকে একটু ডেটটা একটু প্রবলেম করে, ফরম্যাটটা, বাট উইন্ডোজে এটা খুব সুন্দরভাবে হয়ে যায়। ইংলিশ তো ঠিক আছে, গ্রেগরিয়ান ঠিক আছে, 14/3 না, এটা দিয়ে দেখি তো। চার মিনিট আছে। আচ্ছা, তাহলে আমি ক্লাসটা কেটে আবার নতুন করে দিচ্ছি, আপনারা একটু সঙ্গে থাকেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন। হ্যাঁ, আমি এটা হ্যাঁ, হ্যাঁ, এগুলোর কোনো শেষ নাই। বিদেশের বিভিন্ন কোম্পানিগুলোতে মানে ওরা নিজের দোকান মতন বলে ইয়ে করে আনে নাকি? হ্যাঁ, নিজেদের চাহিদা মতন তারা। হ্যাঁ, 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 বাংলাদেশও তাই করতেছে বিভিন্ন কোম্পানি। ওকে, তাহলে আমরা আবার ক্লাসটা শুরু করি। আচ্ছা, হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। ও, স্ক্রিন শেয়ার করে নিই, সরি সরি সরি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হলো, আমরা এখন আছি কি সেই যে আপলোড করার এই জায়গাটাতেই আছি। আমরা আগে ফরম্যাট করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে ডেটটা যে ঠিক করব, দেখেন এইটা আমার মানে ম্যাকবুকে অটোমেটিক ফরমেশনে আসে না, বুঝছেন। আমি যেটা করি, আপনারা যেটা করবেন দেখেন, এই যে এখান থেকে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যাবেন হচ্ছে ফরম্যাট সেলসে। উইন্ডোজেও এটাই পাবেন। হ্যাঁ, ফরম্যাট সেলসে গিয়ে দেখেন এখানে 14/3/2012, মানে এই ফরম্যাট 14 মানে কি, ডেট আগে, মাস পরে, তারপর বছর। এটা করতে পারেন। হ্যাঁ, এটা করলে আপনার নর্মালি ওই হিসাবে আসবে, কিন্তু আমার এখানে আসতেছে না। আমি একটা অন্য কাজ করব, আমার আগের যে ফরম্যাট করা আছে ওখান থেকে আমি জাস্ট ডেটটা কপি করে না বসাবো। এই যে
এখান থেকে আমি ডেটটা কপি করে নিয়ে এখানে বসাবো। ওকে, এখন দেখেন এই যে এই পর্যন্ত ঠিক আছে, ডেট ঠিক করলাম, ডেসক্রিপশন ঠিক করলাম, এরপর ইন আউট টাকার অঙ্ক এই পর্যায়ে রেখে যদি আপনি আপলোড করেন তাহলেও আপলোড হবে। ওকে, কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস শিখবো, সেটা হলো এটা যেমন ইন আউটের ঘর দুইটা আছে, আমরা এটাকে এক লাইনে আনা শিখবো। এর কারণটা হলো কি, অনেক স্টেটমেন্টে এক লাইন থাকবে, প্লাস মাইনাস দিয়ে এক লাইন থাকবে, অনেক স্টেটমেন্ট এরকম। তো আপনি যদি একটা জানেন আর একটা না জানেন, তাহলে যেমন এই পর্যায়ে এসে তো আপনার কিছু করার নাই, আপনি সুন্দর মতো দিয়ে দেবেন। এখন হলো কি, আসসালামু আলাইকুম, এখন হলো কি, এইটাকে আমরা সিঙ্গেল লাইনে আনবো। সিঙ্গেল লাইনে কিভাবে আনবো, শুরুতে আমার ডিপোজিট ছিল, আচ্ছা দেখি তো একটু, হ্যাঁ শুরুতেই ডিপোজিট ছিল না। আচ্ছা, এখন যেটা করব আমি সেটা হলো এইটাকে আমি নিয়ে যাব সামনে মাইনাস দিয়ে। যেহেতু আমার ডিপোজিটটা হচ্ছে কম সংখ্যায়, এই ডিপোজিটটা আমি চেঞ্জ করে নিচ্ছি, সামনে একটা মাইনাস দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আলটিমেটলি ডিপোজিটই তো আমার প্লাস থাকার কথা, কিন্তু আমি এটাকে মাইনাস দিয়ে নিচ্ছি। এর কারণ হলো আমি এখানে একটা ফর্মুলা ইউজ করব, -1। ঠিক আছে, এখন আমি যদি ইকুয়াল টু দেই এইটা ইন্টু -1 দিলে দেখেন আমার প্লাস হয়ে গেছে। যেহেতু আমার এটা ডিপোজিট, এটা আমার আলটিমেটলি প্লাসই থাকতে হবে, আমি সেই কাজটাই করছি। আর এটা যদি আমি নিচে ধরে টান দেই, তাহলে দেখেন আমার যে দুইটা আমার মাইনাস করছিলাম এখানে, হ্যাঁ সেই দুইটা এখানে দেখেন প্লাসে আছে, যে এই 2000 আর এই 1000, এই 1000, আর বাকি সবগুলো কিন্তু আলটিমেটলি মাইনাস হয়েছে। মাইনাস হয়েছে কেন, এগুলো আমার এক্সপেন্স। ওকে, এখন আমি কি করব, এইটাকে কপি করে আবার পেস্ট স্পেশালে দিয়ে ভ্যালু পেস্ট করব, তাহলে আমার সূত্রটা চলে যাবে, শুধু ইয়েটা থেকে যাবে। তাহলে আমার এখানে এগুলো আর কোনোটারই দরকার নেই। ওকে, এখানে আমি লিখে দিই অ্যামাউন্ট। এইটা একটা ফরম্যাট হলো, এইটাকে আমরা সেভ করি, সেভ করে ক্লোজ করে দিই। আচ্ছা, এখন ধরেন আরেকটা ফরম্যাট, ওই যে বলছিলাম দুই ঘর, সেইটাতে আপনি কাজ করতে পারবেন। আপনাদেরকে আমি এইটার লিঙ্কটাকে পাঠাই। যেটা দিয়ে এতক্ষণ কাজ করলাম, ম্যানুয়ালি পুরোটা শিখলাম, সেটা দিয়ে আমি এটা পাঠাই, সেই লিঙ্কটা পাঠাচ্ছি আপনাদেরকে। এটা আপনাদের জানা থাকতে হবে, একটা সহজ বুদ্ধি আছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ দিব দিব, ব্যাংক আপনার ওই সিএসভি ফাইল সবই দিব, সব দিয়ে দিব। হয়ে গেল এটা। আচ্ছা, আর কেউ বাকি আছে নাকি? না, কোনো পেন্ডিং রিকোয়েস্ট নাই। আচ্ছা কি, নাই তো। ওকে, আচ্ছা আরেকটা দেখেন, এই যে যদি আমি এই যে এই লিঙ্কটা আপনাদেরকে দিচ্ছি, bankstatementconverter.com, এটাও আমি আপনাদেরকে দিচ্ছি। এটাতে একটু ঝামেলা কম, কিন্তু আপনাদেরকে ম্যানুয়ালি পুরোটাই শিখতে হবে। কারণটা হলো ঝামেলা কম ঠিক আছে, যদি কখনো এই লিঙ্কটা কাজ না করে, যদি আপনি ম্যানুয়াল না জানেন তখন করবেনটা কি? ম্যানুয়াল জানলে খালি একটা কোনো একটা দিয়ে কনভার্ট করে আনলে আপনি কিন্তু ম্যানুয়ালি কাজ করতে পারবেন। আর যদি আপনি ম্যানুয়ালটা না জানেন, শুধু অটোমেটেডটা জানেন, তাহলে যদি এই লিঙ্ক বন্ধ থাকে তাহলে আপনার খেলা শেষ। আচ্ছা, এইখানে কি হবে দেখেন, এটাও দিয়ে দিছি। এখানে আপনি এরকম দিনে একটাই করতে পারবেন।
একটা বেশি নেই। না, একটা বেশি করতে পারবেন, তখন টাকা দেওয়া লাগবে। এই যে কনভার্ট, দেখেন এখানে কিন্তু আপনার ডেট, ঠিক আছে, তারপর চেক নাম্বার, ডেসক্রিপশন, দেখেন অটোমেটিক এক ঘরে চলে আসছে সব। হ্যাঁ, এখানে হলো ডেবিট ক্রেডিট, এগুলো সব চলে আসছে। এখন যদি আমি এটাকে, হ্যাঁ, ওই যে উপরে দেখতেছি ইয়ার ডেটের ওখানে 6/2। না ডেটের ফরম্যাট এখানে এরাও ঠিক করতে পারেন, দেখি ডাউনলোড করে দেখি কি হয়। ডেটের ফরম্যাট আসলে কোনটা দিলে ভালো হয়? দেখতে অনেক সময় যেটা চাই ওটা হয় না। কখন হবে? হ্যাঁ, ডেটের ফরম্যাটে ঝামেলা আছে। আচ্ছা দেখেন, ডেট এখানেও কিন্তু ঠিক নেই, ঠিক আছে। তাহলে ডেট আমরা যে পদ্ধতি শিখছি, আমরা উইন্ডোজের যে এগুলো করব, এখান থেকে আমরা এই যে ফরম্যাট সেলসে যাব, গিয়ে আমরা ডেট সিলেক্ট করে, যেখান থেকে ডেট সিলেক্ট করে এখান থেকে আমরা একটা ডেট ফরম্যাট দিয়ে ওকে করলে ডেট ফরম্যাট ওকে হবে। কিন্তু এখানে ডেট ও ধরতে পারেনি। এটা আমাদেরকে অনেক সময় ম্যানুয়ালিও একটু করে নেওয়া লাগতে পারে সিচুয়েশন ওয়াইজ। আমরা যেটা করি আপাতত সেটা হলো এই ডেটটা কপি করে বসায় দিই। ওকে, এখন দেখেন চেক নাম্বার নাই, আমরা এটাকে আপাতত ডিলিট করে দিই। ওকে, দেখেন ডেসক্রিপশনটাতে যেটা সুবিধা হয়েছে, ডেসক্রিপশনটা আমাকে ম্যানুয়ালি কিছু করতে হয় না, অটোমেটিক চলে আসছে। এখন দেখেন এই যে এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। কিন্তু ও একটা জিনিস ধরতে পারে না, সেটা কি, এই যে 1000 টাকাটা কি হবে আমার ডিপোজিট, ও কিন্তু এটা ধরতে পারেনি। ও কিন্তু এটা দিয়েছে কি এক্সপেন্সে। এখন এই যে অবস্থায় আছে, এই অবস্থায় কিন্তু আমরা আপলোড করতে পারবো। ওকে, আমি এটাকে একটু চেঞ্জ করে দেই, ইন, এটাকে দেই হলো, সরি, ওকে, দিয়ে আমি এটাও সেভ করি। মানে ওইটা করলাম আমরা সিঙ্গেল লাইন অ্যামাউন্ট প্লাস মাইনাস দিয়ে, আর এটা আমরা উইথড্রল এবং ডিপোজিট দুইটা রাখলাম। এখন দুইটা কিভাবে আপলোড করে সেটা একটু দেখি। আচ্ছা, দুইটাই সিএসভি ফাইল। এখন আমরা চলে যাই কুইক বুকে। আমরা কি করছি এর আগে, আমরা ব্যাংক কানেক্ট করার চেষ্টা করে দেখছি যে ওখানে আসলে ব্যাংক থেকে আমাদের একটা আইডি পাসওয়ার্ড লাগবে কানেক্ট করতে। তারপরে আমরা ম্যানুয়ালি আপলোড করতে গেছি, আপলোড করতে যেয়ে এই যে পেজে এসে আটকায় গেছি। এখন এই যে সিলেক্ট ফাইল, আমরা যে ফাইলটা এখানে দিব, যে ফাইলটা হবে কেমন সেটা ফরম্যাট এখানে বলে দিচ্ছি, সেই এই যে সিএসভি, এই সিএসভি ফাইল ফরম্যাটে আমরা কিন্তু ফাইলটা রেডি করছি। এখন আমরা সিলেক্ট ফাইলে যাই, সিলেক্ট ফাইলে গিয়ে আমরা যাব হচ্ছে ডেস্কটপে। এখানে দেখেন একটা হলো সিঙ্গেল লাইন, একটা হলো ডাবল লাইন আছে। যদি আমি ডাবল লাইন, যেটা ইন আউট দুইটাই আছে, সেটা যদি আমি এখানে আপলোড দিই, দিয়ে আমি করব কন্টিনিউ। এখানে বলছে সিলেক্ট গ্রুপ অ্যাকাউন্ট আপলোড, কোনটাতে আপলোড করবেন, মানে আপনার এটা কোন ব্যাংকের এগেনস্টে যাবে। হ্যাঁ, তাইলে আমরা এই যে ওয়েলস ফার্গো কারেন্ট এটা দিই, কারণ এটা তো আমাদের ডেট এবং ইয়ে ঠিক ছিল ঠিক করছি। অথবা আমরা যদি এটা করতে ডেল্টা হেলথ কেয়ার যে ওয়েলস ফার্গো এটা দিলেও হবে, কারণ এটাতে আমাদের শুরু থেকেই ডেট এবং ওপেনিং ব্যালেন্স ঠিক করে বসে। ও আচ্ছা, এটার আবার ওপেনিং, এটা একটু একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি আছে বলেন তো, জুলাই আর জুন। এইখানে আমরা সিলেক্ট করছিল দুটো জুলাই, আর আমরা স্টেটমেন্ট জুনের, তার মানে এখানে একটু কাজ আছে। বুঝছেন, জুন জুলাই। আবার একটু এডিট ওপেনিং এর করতে হবে। সময় জুলাই দিয়ে করছি, কিন্তু পরে পরে যখন আমরা জুনটা নিলাম, তো আমার তো এখন জুনের সাথে মিলতে হবে। আচ্ছা, এই সিচুয়েশন আপনার রিয়েল লাইফে হইতে পারে কিনা, হইতেই পারে। তো আমরা এটাও দেখি, সমস্যা নেই। আমরা যাব হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টে, চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে আচ্ছা ধরে নিচ্ছি যে এই যে ডেল্টা হেলথ কেয়ার লিমিটেড, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড চার্ট অফ অ্যাকাউন্ট। ওকে, তাহলে আমরা কি যাব, আমরা যাব অ্যাকাউন্ট হিস্ট্রিতে। অ্যাকাউন্ট হিস্ট্রিতে গিয়ে এই অ্যাকাউন্ট হিস্ট্রির উপরে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা ডেট এখন ঠিক করব। ডেটটা কি আছে আমার স্টেটমেন্ট ওয়াইজ,
জুন 2021, তাই না? তাহলে এখানে আমি কি করব, এখানে জুলাই থেকে জাস্ট জুন করে দেব। 2021 সব ঠিক আছে। আর এখানে ব্যালেন্স কি হবে, ব্যালেন্স ওপেনিং ব্যালেন্স দেখেন না, ওপেনিং ব্যালেন্স 1767.65, এটা এন্ডিং ব্যালেন্স হবে, পরের মাসের ওপেনিং ব্যালেন্স ঠিক আছে। তাইলে 1767.65 না, এটা আমি কপি করি। ঠিক আছে, এখন যদি আমি সেভ করি তাহলে দেখেন এখন আমার ডেট এবং ওপেনিং ব্যালেন্স সব ঠিক আছে। ওকে, এখন আসেন আমরা যদি, আচ্ছা এটাতে দিই, এখান থেকে আমার একটু ব্যাকে যেতে হবে কারণ পেজটা রিলোড দিতে হবে, কারণ ওই নতুন ইনফরমেশনটা এখানে আসেনি। ওকে, এখন যদি আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করে এই যে ডাবলটা দেই, ডাবল মধ্যে ইন আউট দুইটা আছে, হ্যাঁ, কন্টিনিউ। এখনও বলতেছে কোন ব্যাংক, আমরা স্ট্যান্ডার্ড ধরছি হচ্ছে এইটাকে, ওয়েলস, ডেল্টা হেলথ কেয়ার, ওয়েলস ফার্গো, কন্টিনিউ। এখন দেখেন এখানে বলছে ইজ দ্য ফার্স্ট রো ইন ইউর ফাইলের হেডার, হেডার আছে কিনা, হেডার আছে তো আমাদের, এই যে ডেট, ডেসক্রিপশন, ইন আউট, ইয়েস, এটা ইয়েস আছে। এখন বলছে দেখেন হাউ মেনি কলাম শো ইন অ্যামাউন্ট, এখানে আছে 1 কলাম, আমরা এখানে দিব 2 কলাম, কারণ কি আমাদের এখানে ইন আউট দুটোই আছে। ওকে, এরপর দেখেন ডেট, কলাম 1 ডেট, কলাম 2 ডেসক্রিপশন, কলাম 3, এই যে দেখেন এখানে আমরা 2 লাইন বলছি না, অ্যামাউন্ট 2 লাইনে আছে, অ্যামাউন্টের ঘর। কি ছিল হোয়াটস দা উপরে আমরা দুইটাতে ঠিক করলাম কি কয়েকটা না না, এটা তো এখনো যাই নাই তো, এটাকে ঠিক করি, এই যে 2 কলাম দিছি না, এটাকে ঠিক করি। দেখেন এটা হলো কলাম 3 ইন, মানি রিসিভ, ইন, তাই না? আর মানি স্পেন্ড, খরচ, এটা হচ্ছে কলাম 4 আউট। আমরা ইন আউট নাম দিছিলাম না, এই দুটো সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এরপর চেক নাম্বার, এটা অপশনাল, আমরা এটা কেটে দিছি কিন্তু। এরপর আসেন এই যেখানে বলছে হোয়াটস দ্য ডেট ফরম্যাট, এখানে ডেট ফরম্যাট আমরা কোনটা দিছি, আগে মান্থ, আগে মাস, পরে ডেট, ডে, তারপর ইয়ার, ঠিক আছে। এটা জুন 6 তারিখ, 2 তারিখ, এই দেখেন এগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু 6 তারিখ চেঞ্জ হয় না, 6 চেঞ্জ হয় না, আমরা 6টা হলো মাস, ঠিক আছে। তাহলে কি হবে, আমরা এখানে সিলেক্ট করব এম ডি ওয়াই। আচ্ছা এখানে দেখেন ফরম্যাটটা কি আছে, ফরম্যাট আছে স্ল্যাশ, এই যে 6 এর পর স্ল্যাশ, 2 এর পর স্ল্যাশ, এখানে কিন্তু এই স্ল্যাশ, ওটা সমস্যা নেই। এই যে দেখেন প্রথমটা সিলেক্ট করতে হবে স্ল্যাশ, আর যদি আমরা এই যে স্পেস দিয়ে হাইফেন দিয়ে করতাম তাহলে হাইফেন, আর ডট দিয়ে করলে ডট, তাহলে আমার এইটা ডেট ফরম্যাট এক্স্যাক্টলি এইটা আছে, হ্যাঁ। এটা আমরা এখন কন্টিনিউ করি। দেখেন এখানে এই যে ডেটের ঘরে ডেট, ডেসক্রিপশন ঘরে ডেসক্রিপশন, অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট, ঠিক আছে। এখন এখানে একটা কাজ করা যেতে পারে, সেটা হলো আমরা যে -1 ফর্মুলা ব্যবহার করছি না, ওই -1 ফর্মুলা ব্যবহার করাও যেতে পারে, নাও করা যেতে পারে। সেটা কিরকম, এখানে বলছে কিপ অরিজিনাল ভ্যালু, আর যদি আমি এখানে রিভার্স অরিজিনাল ভ্যালু দিই তাহলে সবগুলোর সামনে মাইনাস চলে আসবে। এখানে আমার অরিজিনাল ভ্যালু রাখলেই হবে। দেখেন এই যে এখানে দেখেন অটোমেটিক আমরা অ্যামাউন্টের কাছে সিঙ্গেল লাইন আছে কিন্তু এগুলো মাইনাস আছে এগুলোর সামনে, আর এই যে আমার এটার সামনে প্লাস আছে। যদি আমি ওখানে -1 ফর্মুলা ব্যবহার না করি তাহলে কি হবে সেটাও দেখাচ্ছি। আচ্ছা এখন যেটা করতে হবে আমাকে, এই যে ডেটের ঘরে সবগুলো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কন্টিনিউ, হচ্ছে 12টা ট্রানজ্যাকশন, ইয়েস, ডান। এখন দেখেন এতদিন আমাদের কি ছিল, এই চার্ট অফ অ্যাকাউন্টে সব ছিল, তাই না? চার্ট অফ অ্যাকাউন্টে সব ছিল, আরে চার্ট অফ অ্যাকাউন্ট সব ছিল, হ্যাঁ। এখন কি হলো, এখন পাশাপাশি আমার এই যে ব্যাংক ট্রানজ্যাকশন, এই ব্যাংক ট্রানজ্যাকশনে আমরা একটা ব্যাংক অ্যাড করলাম, অ্যাড করে সেই ব্যাংকে 2021 সালের ফেব্রুয়ারি মাসের ট্রানজ্যাকশনও অ্যাড করলাম। ওকে, 12টা ট্রানজ্যাকশন। এখন আসেন একটা জিনিস দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেটা হলো এই যে ধরেন এই যে এটা, হ্যাঁ,
এখানে প্লাস মাইনাস দিয়ে আমরা আগে ঠিক করে নিচ্ছি না, মাইনাস দিয়ে মাইনাস, আচ্ছা এটা সামনে মাইনাস কেন আসলো আবার? এগুলোকে আমরা প্লাস মাইনাস করে নিচ্ছি তাই তো। যদি আমার এটা না করতাম, -1 ফর্মুলা ব্যবহার না করতাম, তাহলে শুধু আমি যদি এই দুইটার সামনে মাইনাস দিতাম, আচ্ছা আমি এখানে আবার -1 ব্যবহার করি, মানে -1 ব্যবহার করি মানে আলটিমেটলি আমি -1টা তুলে দিচ্ছি আর কি। এখন এটার সামনে যদি প্লাস থাকে এটা আলটিমেটলি মাইনাস হয়ে যাবে না? দেখেন আমাদের এইটা, এই যে -1 ব্যবহার করে যে আমরা প্লাস মাইনাস করছিলাম, হ্যাঁ, তার আগে কিন্তু এই চেহারাটাই রাখছিলাম তাই না, যে দুইটা সামনে নিয়ে এসে আমরা মাইনাস বসাইছিলাম। এই চেহারা ছিল না, যতগুলো খরচ সবগুলো ছিল প্লাস, আর যে কটা আমার ডিপোজিট সে কটা ছিল মাইনাস, এটা আমরা মাইনাস করে দিছি। এখন এই অবস্থায় যদি আমি আপলোড করতাম তাহলে ওই যে রিভার্স যেটা করলাম ওইটা করলে অটোমেটিক এই প্লাসগুলো সব মাইনাস হয়ে যাবে, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, মানে আমরা -1 ফর্মুলা ব্যবহার না করেও ওখানে এটা পরিবর্তন করতে পারবো। ওকে, এখন আসেন তাহলে আমরা ব্যাংক ট্রানজেকশন, মানে আমার এই ব্যাংক ট্রানজেকশন, এটা হচ্ছে একটা ব্যাংকের খাতা, ব্যাংকের স্টেটমেন্টটাকে আমি এখানে ব্যাংকের খাতা, আর আমার খাতা কোনটা? আমার খাতা হচ্ছে এই যে চার্ট অফ অ্যাকাউন্টে গেলে আমি যে চার্ট অফ অ্যাকাউন্টটা পাবো, এই যে ডেল্টা হেলথ কেয়ার লিমিটেড, ওয়েলস ফার্গো, কারেন্ট এত, এইটা হচ্ছে আমার খাতায়। এখন এই দুইটা খাতার আমি সমন্বয় করতে থাকি, মানে এতক্ষণ কি করলাম, এতক্ষণ জিনিসগুলো সব রেডি করে আনলাম, সমন্বয় করব এখন। ওকে, সমন্বয় কিভাবে করব? আমি যাব ব্যাংক ট্রানজেকশনে, ব্যাংক ট্রানজেকশনে গিয়ে এই যে লেনদেনগুলো এখানে আমার এখানে আছে, হ্যাঁ, এখানে দেখেন এখানে কিন্তু দুই ঘরে আসছে, স্পেন্ডের ঘরে আর রিসিভের ঘরেই চলে আসছে, হ্যাঁ। এইটাকে আমি কি করব, এইটার উপরে আমি ক্লিক করব, ক্লিক করে এটাকে ওপেন করব। ওপেন করলে দেখেন এখানে অপশন কয়টা, অপশন হচ্ছে ক্যাটাগরি, ম্যাচ, রেকর্ড অ্যাজ ট্রান্সফার, রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট। এখন আমাদের মূল কাজ হচ্ছে এগুলো ক্যাটাগরি করা, যেহেতু আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে কোনো লেনদেন নাই, জিরো। ওকে, তাহলে আমি ক্যাটাগরি যদি করি তাহলে প্রথমটা কি আছে দেখেন, প্রথমটা আমার বলছে 380 হচ্ছে স্পেন্ড। স্পেন্ড মানে কি, মানে টাইপ অফ ট্রানজাকশন কি, এটা এক্সপেন্স। এখানে দুইটা টাইপ অফ ইয়েই হবে, একটা হলো ডিপোজিট, একটা হলো এক্সপেন্স, এই দুটাই হবে, এর বাইরে কিছু হবে না, একটা হয় আসবে, একটা হয় বের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট তো আর আপনার জানে না যে এখানে ওনার্স ক্যাপিটাল না কি না কি, ও খালি জানে যে টাকা আসে আর যায়, ওর ওখানে ডিপোজিট অথবা এক্সপেন্স। ওকে, এখন হচ্ছে সাপ্লায়ারের নাম দরকার নাই, আমাদের দরকার হচ্ছে যে অ্যাকাউন্ট, এই এক্সপেন্সটা আমরা কি এক্সপেন্স হিসেবে এখানে ধরবো। দেখেন এখানে বলছে কি, ডেসক্রিপশনে আছে আমেরিকান এয়ারলাইন, যার কারণে ও আমাকে একটা সাজেশন দিচ্ছে ট্রাভেল এক্সপেন্স। এই ক্ষেত্রে সাজেশন ঠিক আছে, ও সাজেশন যে 100% সবসময় ঠিক থাকবে তাও না। ওকে, এক্ষেত্রে সাজেশন ঠিক আছে। আমরা এটাকে যদি শুধু অ্যাড করে দিই, অ্যাড করে দিলে এইটা আমার দুই জায়গায় যাবে, একটা হলো আমার এই ট্রানজেকশনের আমার একটা ক্যাটাগরিতে চলে যাবে, সেকেন্ড হলো এই ট্রানজেকশনটা আমার চার্ট অফ অ্যাকাউন্টেও অ্যাড হবে। কিভাবে এটা দেখেন, আমি এখানে অ্যাড করে দিলাম, যেহেতু এখানে আমার এটা ঠিক আছে, হ্যাঁ, এই তো ভ্যাট ভ্যাট ভ্যাট, ভালো কথা বলছেন। ট্যাক্সটা এখানে মাস্ট অ্যাড করতে হবে এবং মাস্ট অ্যাড করবেন জিরো ট্যাক্স, অলওয়েজ জিরো ট্যাক্স, ঠিক আছে? কেন করবেন বলেন তো? কারণ ব্যাংকে যখন আমরা কোনো কিছু পেমেন্ট দিই, ট্রান্সফার করি, ধরেন আপনি স্বপ্নত যে ব্যাংকে কার্ডে পেমেন্ট দিচ্ছেন, তাহলে আপনার মানে বাজার করছেন 100 টাকার, ভ্যাট আসছে 115 টাকা, ব্যাংক কার্ডে কি অপশন আছে 100 আর 15 আলাদা করা আছে? ও কি করে, ব্যাংক কার্ডটা পাঞ্চ করে 115 টাকায় নিয়ে নেয়, তার মানে 115 টাকার মধ্যে আমার ভ্যাট ইনক্লুড আছে, যার কারণে আমরা এখানে আলাদা করে ভ্যাট বসাবো না, ভ্যাট বসালে কিন্তু অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাবে। এটাকে যদি আমি অ্যাড করি, এখন দেখেন এই ট্রানজেকশনটা আমার এখানে নাই, আমার চলে আসছে কোথায়, ক্যাটাগরাইজে।
এই দেখেন আমি ক্যাটাগরাইজ যে করছি না, এটা কোন খাতের সেটা এখানে আমি নিয়ে আসছি। এখন আমি যদি এই যে চার্ট অফ অ্যাকাউন্টের এটাতে যাই, অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাই, আমার এখানে অ্যাকাউন্ট হিস্ট্রিতে ছিল কয়টা, একটাই ওপেনিং ব্যালেন্স, তাই না? এখন দেখেন এটা আমার এখানে ট্রাভেল এক্সপেন্স হিসেবে চলে আসছে। এটা কিন্তু আমি অ্যাড করিনি, এটা যখন আপনি ক্যাটাগরাইজ করবেন তখন এখানে ওখানে দুই জায়গায় অটোমেটিক চলে যাবে। এখন আসেন একটা দেখাবো ম্যাচ। ম্যাচ দেখানোর আগে আপনাদের কাছ থেকে আমি 1 সেকেন্ড একটু আসতেছি, হ্যাঁ? একটা ভিডিও করে কি খবর ভাইজান? ফোন ধরবেন না। না, আমি আসলে খেয়াল করিনি। ওই সময় একটু কাজে ব্যস্ত ছিলাম তো, পরে এসে সেটা দেখি। রাত্রে দেখছি যে ফোন আসছিল। না আজকে সকালে আজকে সকালে, সকালে তো পাইনি। হোয়াটসঅ্যাপে? না সিমে আচ্ছা। নাপে তাহলে ক্লাস জানি জয়েন দিচ্ছি। করছেন নাকি জানি দিচ্ছি। ভুলে গেছেন নাকি? আমিও জানতাম যে অনলাইনে। আমি শুধু যে আমাদের কাছে শুধু ক্লাস হবে, বাকিদের অনলাইন দিবে। এখন কথা এখন আমাদের তো অনলাইন দিচ্ছে। আচ্ছা, আপনাদের ব্যাচ কি লাস্ট ক্লাস আছে? আপাতত তো চলতেছে। জানি না, আমি দেখি না, আমরা কিছু ইনস্ট্রাকশন দেয় না। এর আগে এক দুটো ক্লাস করছেন না? মনে করেন 6030 মনে করেন যে আছে। আজকে লাস্ট ক্লাস দাওয়াতে গেছেন 2000 টাকা খায়, তারপর আবার বিল করতে হবে। ও আচ্ছা যেটা বলছিলাম যে এই স্যারটা আপনার সামনে বসে হ্যাঁ, উনি একবার রাজি হয়েছে, আমি একা ছিলাম তো ওরা আমি একদিকে দিয়ে দিব, আপনার প্রশ্ন উত্তর দিয়ে দিব। আজকে না হোক আগের দিন হোক। আরেকদিন কখন? হ্যাঁ? আরেকদিন কখন? আরেকদিন কখন? আজকে লাস্ট দিন। আজকে তো লাস্ট ক্লাস। কিন্তু আর একটা কাজ তো চলে আসছে, বাইরে বসে আছে, একটু পরে তো আমরা বেরোয় যাবো। কেউ আসে নাই তো, আমি একাই বসছিলাম যে সার্টিফিকেশন। আচ্ছা, অনুরোধ স্যার সামনে আমাদের ভালো, কারণ আমরা তো নগর করতে যেটা বলছে আমরা তো সারি শিখেছি। ওকে, ব্রেক শেষ, শুরু করি আবার। তাহলে আমরা কি দেখলাম, ক্যাটাগরি করলে আমার চার্ট অফ অ্যাকাউন্ট প্লাস আমার ক্যাটাগরাইজে অটোমেটিক দুইটা চলে যায়, তার মানে দুটো সমন্বয় হচ্ছে। স্ক্রিন শেয়ার কি বন্ধ হয়ে গেছে? না, নিজের থেকে বন্ধ হয়ে কেন? আচ্ছা, এখন আসছে? ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসেন, যদি আমার এই যে এখানে যে 11টা ট্রানজ্যাকশন আছে ফর রিভিউতে আছে, হ্যাঁ, ফর রিভিউতে আছে এই 11টা ট্রানজ্যাকশন, এই যে এটা, হ্যাঁ, এইটা কত তারিখের? এটা হলো 17/6 নাকি? আচ্ছা, 17/6 এই ট্রানজ্যাকশনটা যদি আমি একটু ওপেন করি, এখানে বলছে এটা ক্যাটাগরি কি এক্সপেন্স। ওকে, আচ্ছা, এখানে ওনার্স ড্রয়িং বলছে। ওনার্স ড্রয়িং কেন বলছে? ক্যাটাগরি ম্যাচ ওনার্স ড্রয়িং না? আচ্ছা, এখানে ওনার্স ড্রয়িং কেন বলছে আমরা একটু ডেসক্রিপশনটা আরেকবার একটু দেখি। বড় করবো তো, বড় না। আচ্ছা দেখেন, এখানে আসলে এই ডেসক্রিপশন দেখে আসলে কিছুই বোঝা যাচ্ছে না এটা আসলে কি হবে, তাই না? এখানে কোনো কিছু উল্লেখ আছে? ইফ বাই ফোন, ইফ বাই ফোন দিয়ে কি বোঝায়, তাই না? তো এইটা আসলে ক্লিয়ার নাই। এই ধরনের সিচুয়েশনগুলোতে কি হবে, আপনাকে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে হবে, তাকে বলতে হবে যে ভাই এইটা তুমি কোন ক্যাটাগরিতে খরচ করছো এটা একটু আমাকে জানাও, তাই না?
এটা যেহেতু কিছু বোঝা যায় না, এই কারণে ও আসলে এটাকে অনার্স ড্রয়িং হিসেবে ইয়ে করছে। এখন আমরা এটা দিতে পারি, যেহেতু আমাদের এখানে আসলে ক্লায়েন্টের এই মুহূর্তে যোগাযোগ করাও সম্ভব না, দেখাও যাচ্ছে না। তো এটা একটা বিষয় বলি, হ্যাঁ। ক্লায়েন্টের সাথে যে যোগাযোগ, আমরা কি ওই ফাইবারে বা আপওয়ার্কে ওখানকার মেসেজের সাথে তার সাথে শেয়ার করব, হোয়াটসঅ্যাপে কল না না না, হোয়াটসঅ্যাপ আপনি নাম্বার দিলে তো আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে। হ্যাঁ, এর জন্যই তো ক্লায়েন্ট কি আমরা তাহলে ওই এখন দেখেন যে সে চাচ্ছে যে আপনি তার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, তাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। কিভাবে? একটা ওয়ার্ড ফাইলে আগে লিখবেন নাম্বারটা, লিখে তাকে অ্যাটাচমেন্ট হিসেবে দিবেন, ওই মেসেঞ্জারেই অ্যাটাচমেন্ট হিসেবে দিবেন, কিন্তু আপনার নাম্বার লিখে ওখানে সেন্ড করবেন না, তাহলে সাথে সাথে ব্লক। আমরা সাথে তার ডাইরেক্টলি কানেকশন হোক। হ্যাঁ, আচ্ছা, এটা দেখেন, যখন তার কাজ ভাউচার এটা সেটা কম বেশি দিবে, কোনো না কোনো ভাবে আমি কিন্তু ক্লায়েন্টের নাম্বার পেয়ে যাব। আচ্ছা পেলেন, পরবর্তী পর্যায়ে কাজ শেষ, একটা প্রজেক্টে কাজ করলাম $300, পরে যদি আমি ক্লায়েন্টের সাথে সরাসরি ফোনে যদি বলি যে তুমি আমার সাথে হ্যাঁ আলাদাভাবে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে যে আপনাকে ফাইবারের চার্জটা দিতে হলো না, আর দ্বিতীয় হচ্ছে কাজ করা নিয়ে সে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিল, তখন কিছু করতে পারবেন না। ফাইবার কি করে, ফাইবার কাজটা বোঝানোর আগে টাকাটা তার কাছে রাখে, আগে টাকাটা কেটে তার কাছে রাখে, কাজ শেষ হয়ে গেলে সে যখন ইয়েস দেয় ওকে কাজ বুঝে পাইছে, তখন টাকাটা আপনাকে রিলিজ করে। আর ওখানে কি হবে, ওখানে হচ্ছে যে আপনার সাথে একে তো হলে আপনার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেল, টাকা পয়সার লেনদেন সব ঠিক আছে, যদি কোনো কারণে টাকা না দেয় আপনার কাউকে ধরতে পারবেন না। এখন টাকা কি পাইছিলাম, দেখতে পাইছিলাম ক্লায়েন্ট টাকা দিবে না, ভালো কথা প্র্যাকটিসের জন্য করে গেছে। ক্লায়েন্ট কাছে আমি ওকে সাপোর্ট দেব, অন্য ক্লায়েন্ট দিচ্ছে সেটা পেমেন্ট দিচ্ছে তার কাছে। আচ্ছা, আমি কোনো পেমেন্ট দিব না। না এটা তো ভালো জিনিস, সে সে কথাবার্তা ক্লিয়ার করে নিছে, ক্লিয়ার করে নিছে। আচ্ছা এইটা তো আমার ওনার্স ড্রয়িং হতে পারে, আচ্ছা আমি এটাকেও অ্যাড করে ফেলি। ও আচ্ছা আচ্ছা, দিলাম, ধরেন ফোন বিলই দিলাম। ফোন বিল কি এখানে আছে? অ্যাড নিউ করি, আমরা একটা ক্যাটাগরি অ্যাড করি, অসুবিধা কি? হুম। আপনি বলছেন টেলিফোন বিল, তাই তো? টেলিফোন বিল, এটা আমার কোন খাতে? এক্সপেন্স। এক্সপেন্সের মধ্যে এটা কোন ইয়াতে যায়? দাঁড়ান দেখি কি কি আছে। ইউটিলিটিতেও যায়, ইউটিলিটিতে যাইতে পারে টেলিফোন বিল, অথবা মোবাইল বিল হলে অফিস এক্সপেন্সে যাবে। আচ্ছা ইউটিলিটিতেই আপাতত, সমস্যা নেই। সেভ করে মোবাইল বিলটা ইউটিলিটি বিল নর্মালি হবে না, টেলিফোনটা হবে, ল্যান্ড ফোনটা হবে। মোবাইল বিলটা তো আসলে আপনার পার্সোনালি হতে পারে, আবার যদি কোম্পানির থেকে দেয় সেক্ষেত্রে এটা দুটোই হতে পারে, সেক্ষেত্রে আবার ইউটিলিটিও যেতে পারে। তাহলে আমি এটাকে এক্সপেন্সিভ টেলিফোন বিল ধরলাম, ঠিক আছে। এখন আসেন এখানে এটাতে একটা জিনিস দেখাই, ডেট কবে এটার? না 17/6, তাই না? ডেট হচ্ছে 17/6। টেলিফোন বিলে আমরা এটা খরচ করছি, তাই তো? একটা জিনিস দেখাই, আমি ধরেন এখানে একটা এক্সপেন্স করব, হ্যাঁ, এ কি অবস্থা, এক্সপেন্স, কথাই বলে না। আচ্ছা এর এক্সপেন্স করলে কি হবে জানেন, আমি ধরেন 17/6/2021 ডেটে টেলিফোন বিল নামে একটা এক্সপেন্স যদি আমি এখন এখানে ক্রিয়েট করা থাকে, তাহলে এখানে কি হবে জানেন, এখানে হবে এই যে আপনি ম্যাচে ক্লিক করলে তখন এখানে ম্যাচ করবে, এখানে বলতেছে নো রেজাল্ট ফাউন্ড, কোনো রেজাল্ট নাই। যদি আমরা এখানে ম্যাচ করাই তাহলে কিন্তু ওখানে ম্যাচ করবে, ঠিক ওই ডেটে যদি আপনার এন্ট্রি তো দেইনি এখনো, যদি ওই এন্ট্রিটা থাকতো 2021-এর,
জুন মাসের 17 তারিখ যদি আমার টেলিফোন বিল নামে একটা এক্সপেন্স থাকতো তাহলে ওখানে দেখাইতো, অথবা অ্যামাউন্ট যদি সেম থাকতো, ধরেন এই সেম অ্যামাউন্টের আরো কিছু ট্রানজাকশন আছে সেগুলো ওখানে দেখাবে, কোনটার সাথে ম্যাচ করে সেটা টিক দিয়ে ম্যাচ দিলেই অটোমেটিক তখন আর এগুলা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে না, অটোমেটিক আপনি তো একটা ক্যাটাগরিতে ওখানে এন্ট্রি দিয়েছেন, সেটা সমন্বয় হয়ে যাবে দুই জায়গাতেই। ওকে, আচ্ছা যেহেতু, আচ্ছা এটা দেখি, এটা আমরা দিছিলাম হচ্ছে টেলিফোন বিল না, টেলিফোন বিল এক্সপেন্স, এটা আমরা অ্যাড করলাম, ম্যাচ করাইলাম না কারণ হচ্ছে যে, ও সরি ট্যাক্স দিইনি, হ্যাঁ ম্যাচ করাইলাম না কারণ হচ্ছে ম্যাচ অপশনটা আসতেছে না ওই যে কিসের কারণে। ওকে, তাহলে এটা চলে গেছে। এরপর দেখেন এই যে গোড্যাডি, গোড্যাডিতে কি করে মানুষ, গোড্যাডিতে হচ্ছে ওই যে ডোমেইন সাবস্ক্রিপশন করে, হ্যাঁ তাহলে অ্যাডভার্টাইজার এন্ড মার্কেটিং এটা না দিয়ে আমরা যে একটু সাবস্ক্রিপশন দেখি আছে কিনা, সাবস্ক্রিপশন আছে, সাবস্ক্রিপশন দিয়ে দিই এক্সপেন্সে। ও, এটা বারবার ভুলে যাচ্ছি কেন আমি, না ট্যাক্স জিরো হলেও দিতে হবে নাহলে নিবে না তো। ওকে, এখন দেখেন ধরে নিচ্ছি আমাদের কয়েকটা একই ক্যাটাগরিতে আছে, ক্যাটাগরি কি ডিপোজিট, তাই না, এই যে ধরেন ডিপোজিট কই, এই যে এটা তাই না, এইটাতে একটা টিক দেব, আর একটা ডিপোজিট কই এই যে এটা, এইটাতে একটা টিক দেব। এখন দেখেন টু মানি ইন ট্রানজেকশন একই ধরনের ক্যাটাগরি, এখন ধরেন আমি ভুল করে আবার এটাতেও দিছি, তখন দেখবেন এখানে দুই লাইন চলে আসছে, তার মানে এখানে যখনই আপনার দুই লাইন আসবে তখনই বুঝবেন যে আপনি সেম ক্যাটাগরিতে টিক দেন নেই, অবশ্যই অন্য একটা ক্যাটাগরিতে টিক পড়ছে। আমাদের যদি 2000 টাকা আসছে, আমরা 1000 2000 ছিল না ডলার? হ্যাঁ এই যে 1000, না 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 ওটা জুলাই ছিল এখানে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। দেখেন এখন আমরা যদি সেম ক্যাটাগরি হয় তাহলে আমরা এভাবে টিক দিয়ে একসাথেও করতে পারবো, একসাথে কি করব, এই যে অ্যাকসেপ্ট করব, এটাতে কি সমস্যা আছে, ও এগুলোর মধ্যে কোনো ট্যাক্স বসানো নাই, এই যে সরি ট্যাক্স বসানো নাই, আরেকটা ছিল কোনটা, এই যে এটা তো ট্যাক্স বসানো নাই, এই জন্য বলতেছে যে এটা ট্যাক্সটা বসাই দিই। এটা হবে কি প্রথমবার জন্য এরকম হচ্ছে, এটা হবে কি যখন আপনারা একটা অ্যাকাউন্টে কাজ করতে থাকবেন তখন আর আলাদা করে কিছু বসাইতে হবে না। হুম, তাহলে কি হয়েছে দেখেন এই যে এই দুইটা মানি ইন সেম ক্যাটাগরি, এই দুটো যদি আমরা টিক দিয়ে এখানে অ্যাকসেপ্ট করি অটোমেটিক ক্যাটাগরি মানি ইনের ক্যাটাগরিতে চলে গেছে। এই যে ক্যাটাগরাইজ দেখেন এই সার্ভিসের আন্ডারে ও ডিপোজিট, মানে ও এটা নিজের থেকে সিলেক্ট করেছে সার্ভিসের আন্ডারে ডিপোজিট ক্যাটাগরি, ও আচ্ছা এখানে ক্যাটাগরি ও সার্ভিসের আন্ডারে ডিপোজিট করছে, আমরা এখান থেকে আবার সিলেক্টও করে দিতে পারবো কোন ক্যাটাগরিতে, ধরেন আমি এটা সেলস দিয়ে দিই, ধরে নিচ্ছি আমরা সেলস থেকে আসছে আর কি, সেলস কই, সরকারি চাকরি করেন কেউ এখানে, সরকারি চাকরি দিলে এখন এখানে আইবো। না না আছে আমার অনেকগুলো সরকারি চাকরিজীবী লোক আছে। আছে সকালবেলা, সকালবেলা আসতে হবে। সব কিছু। আচ্ছা যাই হোক ও সার্ভিসের আন্ডার দিচ্ছে, ও যেহেতু কোনো ক্যাটাগরি ওখানে খুঁজে পায় না সার্ভিসের আন্ডার, আমরা প্রথম কিছুটা গুলো যখন আমরা একটা করে করবো আলটিমেটলি ও বুঝে যাবে আপনার কোনটা কোনটা, তখন অটোমেটিক চলে আসবে। হ্যাঁ? আচ্ছা ফর রিভিউতে আসি, ওই যে আপনাদের নতুন ব্যাচের লোকজন বাইরে বসে আছে, প্রথমে নাকি স্যার? হ্যাঁ লাগবে আরো 15 মিনিট, বসুক, ওনাদের ওনাদের আজকে তাড়াতাড়ি ছেড়ে দিব, ওনাদের শুধু অ্যাকাউন্ট ওপেনিং তো তাড়াতাড়ি ছেড়ে দিব। আচ্ছা দেখেন এখন দেখেন এই যে আমরা একটা একটা করে ওপেন করি, অনার্স ড্রয়িং দিছে, আচ্ছা আমরা আপাতত যা আছে এটা দিয়ে আমরা একটু সেভ করি, হ্যাঁ আরে
ওভারড্রাফট ফি না, ব্যাংক চার্জ, এন্ড ও কিন্তু সাজেশন দিচ্ছে, সব সাজেশন মিলবে তা না, বাট মিলে যাচ্ছে কিছু কিছু। ব্যাংক চার্জ, ওকে। এরপর হচ্ছে গুগল অ্যাওয়ার্ড, এটা অবশ্যই গুগলে কোনো কিছু দিছি, অবশ্যই এটা অ্যাডভার্টাইজিং, এটা মিলছে। এরপর ব্রেইন, অনার্স ড্রয়িং, আচ্ছা এটা অনার্স ড্রয়িং দিয়ে ও যেটা বুঝে না সেটাকে দিয়ে দেয় অনার্স ড্রয়িং, বুঝছেন? না এখন এমন ভাবে অনেক কিছু লেখা থাকে যেটা ওর পক্ষে বলতে সম্ভব না। আপনার আমার পক্ষে সম্ভব না, মালিককে ফোন করে জিজ্ঞেস করতে হবে, ওকে এসএমএস দিতে হবে যে এটা কি ক্যাটাগরিতে যাবে। এটা বলছে ইনভেন্টরি, ইনভেন্টরি এক্সপেন্স। আচ্ছা আপাতত এটা আমরা এই ক্যাটাগরিতে দেই। এটা শুরুতেই আপনাকে, যখন আপনাকে ব্যাংক রিকনসিলিয়েশন বলবে না, ওকে বলতে হবে তোমার কোন ক্যাটাগরি লিস্ট দাও, কোন ধরনের ট্রানজাকশন কি ক্যাটাগরিতে যাবে এটা লিস্ট দাও, বললেও আপনাকে দিবে। এটা ম্যাক্সিমামই কোঅপারেট করবে, ম্যাক্সিমামই আপনার সাথে লেগে থাকবে। ওকে, ওই যে এটা শোনেন খুঁজে পাওয়া যায় না, হায়া হয়ে যায়, এরকম হাজারে একটা দুইটা হয়। ওকে, তাহলে আমাদের ক্যাটাগরি করা শেষ, ঠিক আছে। এখন দেখেন ফর রিভিউতে এখানে আসলো, এই যে ক্যাটাগরিতে চলে আসলো, ঠিক আছে। এখন যদি ধরেন কোনো একটা কিছু আপনি আপনি এখন চেক করতে যাচ্ছেন কোনো একটা কিছু ক্যাটাগরি আপনার ভুল হয়েছে, তাহলে আপনি এখানে টিক দিবেন, টিক দিয়ে এই যে আনডু, আনডু করলে এটা আবার চলে আসবে হচ্ছে ফর রিভিউতে, এই যে ফর রিভিউতে আসবে। এখান থেকে আপনি ক্যাটাগরি সঠিক করেও দিতে পারবেন, ঠিক আছে। আপনি এখন যদি এখানে গেলে অ্যাড দেন তাহলে অ্যাড হয়ে যাবে। এই যে এখানে বলছে দেখেন একটা রুল ক্রিয়েট করতে বলছে, হ্যাঁ, দয়া করে রুলটা কেউ ক্রিয়েট করবেন না। এই রুল ক্রিয়েট করলে যেটা প্রবলেম হবে, ও আপনার এর পরবর্তীতে আপলোড দিলেই দেখবেন ওই রুল অনুযায়ী সবগুলো ক্যাটাগরি হয়ে বসে আছে। এখন আপনার তো মানে ক্যাটাগরি, ধরেন ট্রাভেল এক্সপেন্স দুই রকম হতে পারে, একটা হলো অফিসিয়াল ট্রাভেল, একটা পার্সোনাল ট্রাভেল। তো সেটাও যদি আপনার ওখানে আসে, সেটা ওটাকে ওই ক্যাটাগরিতে বসে রাখবে। তো এই জন্য দয়া করে রুল ক্রিয়েট করবেন না, প্রতিবার আলাদা করবেন। আচ্ছা এখন দেখেন এইটা যে আমরা ক্যাটাগরি করলাম, ক্যাটাগরি করলাম তো। আচ্ছা আনডু দিলে আবার আমি পুনরায় সংশোধন করতে পারবো। হ্যাঁ, 3122.41 না, আচ্ছা ওকে। এখন আসেন, এটা আমরা যাব হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টে। কি হবে, কোনো কথাই কয় না। আচ্ছা এখন দেখেন এইখানে দেখেন সবগুলা আপনার একটা আছে আর, আর মানে ওপেনিং ব্যালেন্স, হ্যাঁ, আর সবগুলো সি, এইটা অলরেডি আমার রিকনসাইল হয়ে আছে, দুই জায়গায় চলে গেছে। আর সি মানে হলো ক্যাটাগরাইজ, ক্যাটাগরাইজ করা হয়ে গেছে, কোন ক্যাটাগরিতে যাবে ওগুলো ক্যাটাগরাইজ করা হয়ে গেছে, হ্যাঁ। এটা আমি প্রথম ব্যাংক ট্রানজ্যাকশনটা দিয়ে ক্যাটাগরি করে আসবো কোথায়, আসবো আমার চার্ট অফ অ্যাকাউন্টে, চার্ট অফ অ্যাকাউন্টে এসে অ্যাকাউন্ট হিস্ট্রিতে আসবো, এসে এই যে এখানে দেখবো সবগুলো আমার ঠিক আছে কিনা। ওকে, এরপরে যাব আমি রিকনসাইলে। কিন্তু দেখা যায় যে অনেক সময় যে ওই দুইটার মাঝখানে ইয়া থাকে, এই একবার করছিলাম 1000 টাকা মানে সি থাকে না, আর থাকে। আর থাকে অনেক সময়, হ্যাঁ, আর থাকলে তো ভালো। তখন রিকনসিডার করা হয়ে গেছে। হ্যাঁ বা আগে থেকে ম্যাচ করছি একটু বেশি। আচ্ছা এখন দেখেন এইখানে আপনার দিতে হবে কি, আমরা এন্ডিং ব্যালেন্স দিতে হবে। এন্ডিং ব্যালেন্স কত, 1122.41, তাই তো। ওয়ান ওয়ান টু টু পয়েন্ট ফোর 1122.41। আর বলছে কি স্টেটমেন্ট এন্ডিং ডেট, স্টেটমেন্টের এন্ডিং ডেট কবে, 30 জুন 2021।
এই বা 24 সালে কোনো স্টেটমেন্ট আছে স্যার? স্টেটমেন্ট নাই? লেটেস্ট লাগবে? আছে, 24 সালের আছে, দিচ্ছি দাঁড়ান। জুনের 30 তারিখ। তাহলে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, এন্ডিং ব্যালেন্সটা স্টেটমেন্ট দেখে বসাইলাম, আর ডেটটা দেখে বসাইলাম, দিয়ে আমরা দেবো স্টার্ট রিকনসাইলিং। ও বলতেছে ডিফারেন্স হয়েছে 2000 টাকার। ওকে, ডিফারেন্স এখানে অলওয়েজ থাকবে কত? 0। আচ্ছা, এই 2000 টাকার ডিফারেন্স কেন হইলো এটা একটু আমাদের দেখতে হবে। জিরো হয়ে গেছে। না, এখন 0 হয়ে গেছে কারণ আমি এটা তুলে দিছি। হ্যাঁ, এটা তুলে দিছি। এইটা আমার তো স্টেটমেন্ট ওয়াইজ আমার হচ্ছে 1000 আর 3000 টাকা আমার ডিপোজিট থাকবে না? তাহলে আমার এখানে ডিফারেন্স কেন হচ্ছে 2000 টাকা? এটার ওপেনিং ব্যালেন্স ঠিক ছিল স্যার? হুম। আমরা তো আবার না, ঠিক করছি তো। ঠিক করা হয়েছে, ঠিক করছে। এই যে স্টেটমেন্ট বিগিনিং ব্যালেন্স এটা, স্টেটমেন্ট এন্ডিং ব্যালেন্স এটা। 10 পেমেন্ট। আচ্ছা, এইখানে একটা জিনিস যেটা দেখতেছি, আমার যেটা 1645.24, হ্যাঁ, এটা হচ্ছে আমার ডিপোজিট খরচ বলতেছে, বাট আমার খরচ কত? 2645.24। এইখানে কোন একটা কিছু মিসিং হয়েছে, দেখি একটু। ট্রানজাকশন কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা ট্রানজাকশন, 11টাই তো ছিল, তাই না? তাহলে এখানে প্রবলেম হলো কোথায়? 2600 হওয়ার মতো কি ট্রানজাকশন আছে? পেমেন্ট 10টা ডিপোজিট একটা, 1000 তো স্যার দুইটা। 1000 টা কি ডিপোজিট? আবার একটু যাবেন? স্যার ডিপোজিট দুইটা না স্যার আপনার এখানে ট্রানজাকশনে, মানে ও, স্টেটমেন্টে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ও সরি, এই 1000 তো হচ্ছে আমার ইয়া, বলেছে কোথায় বুঝছেন এখন? পেমেন্ট পেমেন্ট এই 1000টা কি হবে? পেমেন্ট। এখানে ডিফারেন্স আছে। তাহলে একটা জিনিস আমরা একটা কাজ করি, এটা তো একদম শুরু থেকে বলেছে, এক্সেল ফাইলে এক্সেল ফাইল থেকে। ওই যে একটা 1000 এই যে এদিকে নিয়ে আসলেন শুরুতে, এই জন্যই স্যার 2000 টাকা। ও ঠিকই দিছিল, আমরা বুঝলাম যে ভুল হ্যাঁ, ও করে। ঠিকই দিছিল, আমরা একটু বোঝার ভুলের কারণে। হ্যাঁ, সিএসবি তে যান কনভার্ট। আচ্ছা, এটা বুঝতে পারছেন তো? জি জি জি। আচ্ছা, আমি আপাতত এটা দেখাই দিচ্ছি, এটা তো বুঝতে পারছেন কোথায় প্রবলেমটা হয়েছে। Difference হলো 2000 ওই এক এক উল্টা হয়েছে, ডিপোজিট হয়ে গেছে এক্সপেন্স, ওই জায়গাতে এক এক। এটা দিলে এটা মিলে যাবে, এ পাশে দিলে এর মিলে যাবে। আচ্ছা, এখন আসেন, এটা 3000 হয়েছে না, ওখানে দিলে 1000 মিলে যাবে এটা। আচ্ছা, এখন দেখেন, এইটা এইটা যখন আপনার ওইটা ঠিক করবেন, প্রবলেমটা কি বুঝতে পারছেন তো? জি জি। আচ্ছা, ওটা যখন ঠিক করবেন তখন দেখবেন এখানে ডিফারেন্স আসবে 0। ঠিক আছে, আবার যদি ডিফারেন্স এখানে 0 না আসে তাহলে দেখবেন যে কোনটাতে টিক অটোমেটিক তোলা আছে কিনা, ওইটা আবার টিক দিয়ে দিতে হবে। ঠিক আছে, ডিফারেন্স 0 আসবে, এই জায়গায় এসে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, এইটা কিন্তু ক্লায়েন্টকে দেখাইতে হবে। স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর দিবেন এই ফিনিশ নাও। ওই পরে যদি সংশোধন করার উপায়টা কি ছিল তাহলে? ফিনিশ না দিয়ে তাহলে কি আমি ওই টোটালি সব কিছু কষ্ট আগে মতো ওই এক্সেসে দিতে পারবো? আপনি এটা, আপনার এটা সব ইয়ে করতে হবে, ডিলিট করে দিতে হবে। মানে একটা প্রথম এক্সেল থেকে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে যখন ফিনিশ নাও দিবেন, যখন এই যে এই জায়গাটায় আসবে, এখানে একটা স্ক্রিনশট নেবেন। এগুলো হচ্ছে প্রমাণ যে কারেকশন করার কোনো উপায় নেই। না, এখান থেকে করা থাকলে আমি এখন করে দিতাম, এটা করতে হবে বলে আমি করলাম না। আচ্ছা, এই যে এখানে এখানে এই যে এইটা সহ একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, এই দুটো স্ক্রিনশট রাখবেন। এই দুটো স্ক্রিনশট লাগবে কোথায়? আপনার হচ্ছে ক্লায়েন্টের জন্য লাগবে। ওকে, আচ্ছা, এখন আসেন, এখন যদি আমরা একটু রিপোর্টে আসি, এখানে যদি একটু রিকনসিলিয়েশন রিপোর্ট, হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন বলছে রিপোর্ট পিরিয়ড কত, অল ডেট। অল ডেট, এখানে যদি আমরা ভিউ রিপোর্ট দিই, দেখেন এখানে রিকনসিলিয়েশন রিপোর্টটা চলে আসবে। হ্যাঁ,
এই রিপোর্টটা আমরা এখান থেকে সেভ করব। কেমন সেভ করব? এই যে এখান থেকে সেভ করব, পিডিএফ এ সেভ করব। পিডিএফ, সেভ অ্যাজ পিডিএফ। এটা দিব আমি ডেস্কটপে, সেভ। রিপোর্ট, 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 রিপোর্ট। এই রিপোর্টটা এবার সেভ করে রেখে দিবেন। তাহলে আপনার দুটো স্ক্রিনশট আর একটা রিপোর্ট থাকবে। যদি ক্লায়েন্ট কখনো আপনার কাছে জানতে চায় যে তোমার আগের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, এই দুটো শর্টকাট করাই দিবেন। ঠিক আছে? তাহলে ব্যাংক রিকনসিলিয়েশন আমরা দেখলাম। আমি ডিফারেন্স আর ক্লাস দিব। আর একটা হচ্ছে আপনাদের দুইটা বিষয় ছিল, একটা হলো অস্ট্রেলিয়ান ট্যাক্সটা অ্যাড করব কিভাবে, আর একটা হলো পুরোনো অ্যাকাউন্ট অ্যাড করবেন কিভাবে, আর একটা হচ্ছে এক্সাম দিবেন কিভাবে। আমি 3টার ভিডিও দিয়ে দিব গ্রুপে। ভিডিও দেখলে একদম সব ক্লিয়ার থাকবেন, কিভাবে করবেন, প্রশ্ন উত্তর সহ সব দিয়ে দিব। রাত্রেবেলা করে নেবেন, কালকে সকালবেলা একটু শেয়ার করে আমার সাথে। না, আমাদের আর কোনো ক্লাস নাই। আপনারা চাইলে নতুন যে অনলাইন ব্যাচটা হবে, সেই অনলাইন ব্যাচে অ্যাড হয়ে যেতে পারেন। হ্যাঁ, রেগুলার আমার সাথে অনলাইনে থাকবেন। আর যদি মনে করেন যে অনলাইনে হচ্ছে না, আমার সাথে দেখা করা দরকার, তাহলে এই শুক্রবার সকালে চলে আসবেন। হ্যাঁ, 10টায়। হ্যাঁ, ঠিক আছে। তো আজকের ক্লাস শেষ। বাইরে নতুন ব্যাচ বসে আছে, তাদের সাথে একটু কথা বলি। আর আপনার হ্যাঁ হ্যাঁ বলেন। না, আমি আজকে মৌচাকে। ওকে, এই ব্যাচটা হচ্ছে 6040। হ্যাঁ, আপনারা একটু কে কে অ্যাড হইতে চান আমাকে একটু নক করেন পার্সোনালি, ইয়াতে মেসেঞ্জারে, আমি তাদেরকে অ্যাড করাই দেব না। হ্যাঁ, অনলাইন ব্যাচটা কত নাম্বার পাইছেন না? নতুন। হ্যাঁ, আপনার গ্রুপেও দিতে পারেন বা আমাকে পার্সোনালি নক দিতে পারেন। হ্যাঁ, টেস্ট করে দিয়ে আমাকে। শনিবারের ব্যাচটার নাম্বার জানতে পারছেন না? হোয়াটসঅ্যাপে লাগবে না তো। আপনি যে কি বলে, আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, হ্যাঁ, 5374, ওইখানেই লিখে দিয়েন, আমি তাদেরকে অ্যাড করাই দেবো, নো প্রবলেম। ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাস শেষ। আমরা নেক্সট, আপনারা সবাই ওই অনলাইন ক্লাসটাতে অ্যাড হয়ে নিন। হ্যাঁ, এখন কি সার্ভার দিতে পারবো? হ্যাঁ, 6040 বললে অ্যাড করে দেবেন। অনলাইন। আর ফিজিক্যাল ক্লাস তো এখানে শুক্রবার সকাল 10টায় থাকে, যার প্রয়োজন চলে আসবে। শেষ। 000। ঠিক আছে, ওকে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাস শেষ, আমি ভিডিও আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ।